হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন এন্ড আপনাদের দোয়ায় আই এম অলসো ডুইং ফাইন। এন্ড দেখতে দেখতে আমরা আজকে লেকচার নাম্বার 12 এ চলে আসছি। 12 নাম্বার লেকচার ভাই, 12 নাম্বার লেকচার। ঠিক আছে, আজকে আমরা দেখতে দেখতে 12 নাম্বার লেকচারে চলে আসছি এন্ড স্টিল উই আর ইন নিউটনিয়ান মেকানিক্স। কারণ নিউটনিয়ান মেকানিক্স অনেক ভালো মতো পড়া লাগবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ডেপথে গিয়ে পড়া লাগবে নিউটনিয়ান মেকানিক্সের। এর জন্য আমরা এখন নিউটনিয়ান মেকানিক্সে পড়ে আছি, কারণ প্রত্যেকটা জিনিস আমরা শিখবো নিউটনিয়ান মেকানিক্সের, তারপর আমরা অন্য চ্যাপ্টারে যাব। ঠিক আছে, আচ্ছা। হোলা দাদা, হ্যালো, কি অবস্থা, কেমন আছেন ভাই? আই এম ডুইং ফাইন। কি অবস্থা কি অবস্থা কি অবস্থা বলাবান চট করে আমাকে জানিয়ে দাও। ইজ এভরিথিং ক্লিয়ার? সবকিছু তোমরা শুনতে পাচ্ছ কিনা, আমাকে তোমরা দেখতে পাচ্ছ কিনা? যদি সবকিছু ক্লিয়ার থাকে দেন আই থিংক উই ক্যান স্টার্ট দ্য ক্লাস। এন্ড যেহেতু পোলাপান নাই, একটু কষ্ট করে টেলিগ্রামে গিয়ে জানাই দিয়েছো যে ক্লাস শুরু হয়েছে। ঠিক আছে, রুটিন তো আছে, পোলাপান কেন আসে না আই ডোন্ট নো। যাই হোক, আই গেস তোমাদের রুটিন দেওয়া আছে তাই না? আজকের বারে 7:30টায় তোমাদের ক্লাস। সো আই ডোন্ট নো ভাই, পোলাপান করে আছে কোনো কাজে ব্যস্ত হয়তো বা। সো একটু কষ্ট করে টেলিগ্রামে গিয়ে জানাই দিয়ে আসো যে ক্লাস শুরু হয়েছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই। ওকে, ইয়েস ভাই। জি ভাই। আচ্ছা, ওকে ওকে, চলো তাহলে যারা আসার আসবে আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, আচ্ছা। সো আমাদের মোটামুটি জড়তার ভ্রামক নিয়ে পড়াশোনা করা হয়েছে। জড়তার ভ্রামকে তোমাদের যা পড়াইছি এর বাইরে কিছু কিছু মানে নাই, এর বাইরে কিছু নাই ভাই। যা পড়ানো হয়েছে মোর দ্যান এনাফ। এর বাইরে অ্যাডমিশন ও কোশ্চেন হওয়ার কোনো চান্স নাই, প্যারা খেলো না। যা পড়াইছি অতটুকু দিয়েই হয়ে যায়। ঠিক আছে, যদি প্রমাণ করতে বলা, আই গেস প্রমাণও করতে পারবো, কারণ তোমাদের প্রমাণ করার সিস্টেমও শেখানো হয়েছে। তবে একটা দুইটা না, বেশ অনেকটা, অনেকগুলো। ঠিক আছে, সো আজকে আমরা যাব নতুন টপিকে। সেই টপিকটার নাম হলো কৌণিক ভরবেগ। কি নাম? কৌণিক ভরবেগ, অথবা তুমি এটাকে বলতে পারো অ্যাঙ্গুলার মোমেন্টাম। কি বলতে পারো? অ্যাঙ্গুলার মোমেন্টাম। কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। কি বললাম? দাঁড়াও একটা মার্কার নিয়ে আসি। নামটা কি বললাম? কৌণিক ভরবেগ অথবা অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, আজকে আমরা এটা নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, কৌণিক ভরবেগ কি? তার আগে বলো, রৈখিক ভরবেগ কি পড়ছিলাম? রৈখিক ভরবেগ কি পড়ছিলাম? আহারে, এটা তো সেই সিকন কালি। জীবন আমার বেদনা, ও ভরে গেছে যন্ত্রণায়। এখন আমার নতুন মার্কার আবার খোলা লাগবে ভাই। নতুন মার্কার কি যে প্যারা, মার্কার চিনি না ভাই। মার্কার মধ্যে সিম্বল দেওয়া লাগবে। এটা ইউজড, এটা ইনটেক, এটার কালি চিকন, এটার কালি মোটা, এগুলো লিখে রাখা লাগবে। কি যে প্যারা। দাও, খোল ভাই, খোল ভাই, প্লিজ খোল, প্লিজ। এটা খুলে গেছে, নাইস। চলো, আজকে আমরা কি পড়বো? কৌণিক ভরবেগ, তাই না? তার আগে আমি একটা প্রশ্ন করেছি, বলো তো রৈখিক ভরবেগ মানে কি ছিল? বলো, রৈখিক ভরবেগ মানে কি ছিল? ভর ইনটু বেগ। কি ছিল? ভর ইনটু বেগ, তাই না? এটা ছিল মানে ভর ইনটু রৈখিক বেগ। তাহলে বলো, কৌণিক ভরবেগ ইজ ইকুয়ালস টু কি লিখবা? ভাইয়া ভাইয়া, কৌণিক ভরবেগ ইজ ইকুয়ালস টু কি লিখবা? কৌণিক ভরবেগ ইজ ইকুয়ালস টু কি লিখবা? বলো তো, বলো তো। কৌণিক ভর ইনটু কৌণিক বেগ। কি লিখবা? কৌণিক ভর ইনটু কৌণিক বেগ। কি লিখবা? কৌণিক ভর ইনটু কৌণিক বেগ। কৌণিক ভর কি জিনিস ছিল? জড়তার ভ্রামকের আরেকটা নাম কি ছিল? কৌণিক ভর। বা ভরের কৌণিক গতিতে ভরের ইকুইভ্যালেন্ট রাশি কি? জড়তার ভ্রামক। ঠিক আছে, সো কৌণিক ভর বলতে আমরা বুঝি জড়তার ভ্রামক, আর কৌণিক বেগ বলতে আমরা বুঝি ওমেগা। ঠিক আছে, সো এই হলো আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা। ঠিক আছে, এল ইজ ইকুয়ালস টু আই ওমেগা। এই হলো আমাদের কৌণিক ভরবেগ বের করার ফর্মুলা। সহজ ফর্মুলা ভাই। রৈখিক ভরবেগ কেমনে বের করতাম? রৈখিক ভর ইনটু রৈখিক বেগ। ঠিক আছে, মানে ভর ইনটু রৈখিক বেগ। কৌণিক ভরবেগ কেমনে বের করব? কৌণিক ভর ইনটু কৌণিক বেগ। কৌণিক ভর কি? কৌণিক গতিতে ভরের ইকুইভ্যালেন্ট রাশিকে আমরা কি বলি? কৌণিক ভর বা জড়তার ভ্রামক ইনটু কৌণিক বেগ। সিম্পল অ্যাজ দ্যাট। বুঝছো? আচ্ছা, এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো, এটাকে আমরা প্রকাশ করি পি দ্বারা। হ্যাঁ, রৈখিক ভরবেগ কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। এবার একটু খেয়াল করো, আই এর জেনারেল ফর্মুলা কি ছিল? এম আর স্কয়ার। তাহলে আই যাই কি লিখলাম? এম আর স্কয়ার। এবার দেখো তো, আমরা কি জানতাম না v ইজ ইকুয়ালস টু ওমেগা? v ইজ ইকুয়ালস টু ওমেগা জানতাম না ভাই? জানতাম তো। রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক পড়ানো হয়েছিল। তাহলে আমরা কি লিখতে পারি? ওমেগা ইজ ইকুয়ালস টু v ডিভাইডেড বাই r। লিখতে পারি? তাহলে ওমেগার জায়গায় কি লিখবা?
v ডিভাইডেড বাই তাহলে কি হলো m v r ঠিক আছে এই হলো কৌণিক ভরবেগ বের করার আরেকটা ফর্মুলা m m v r এটা তোমরা কেমিস্ট্রিতে দেখছো ফর শিওর দেখছো কেমিস্ট্রি চ্যাপ্টার 2 এর মধ্যে এটা আছে কৌণিক ভরবেগ বের করার ফর্মুলা চ্যাপ্টার 2 তে এটা আছে কেমিস্ট্রি চ্যাপ্টার 2 তে এটা আছে কৌণিক ভরবেগ বের করার ফর্মুলা L m v r বুঝছো কেমনে আসছে জড়তার ভ্রামক mr2 ওমেগা v r তার মানে কৌণিক ভরবেগ mvr এবার দেখো mv টাকে আমরা কি লিখতে পারি p বা রৈখিক ভরবেগ তাহলে mv এর জায়গায় যদি p বসাই দিই কোনো আপত্তি আছে নাই তাহলে লিখে দাও m p r তার মানে কৌণিক ভরবেগ রৈখিক ভরবেগ r রৈখিক ভরবেগ r rটা কি বলতো যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ অথবা ঘূর্ণন অক্ষ হতে বস্তুর লম্ব দূরত্ব ঠিক আছে যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ অথবা ঘূর্ণন অক্ষ হতে বস্তুর লম্ব দূরত্ব সো এই হলো কৌণিক ভরবেগের যাবতীয় সব ফর্মুলা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সবগুলো লিখে দিছি অথবা যেটা এটা সেম ফর্মুলা বুঝছো এই হলো কৌণিক ভরবেগ বের করার যাবতীয় সকল ফর্মুলা ঠিক আছে কোনো সমস্যা আছে কৌণিক ভরবেগ নিয়ে বিন্দু মাত্র কোনো সমস্যা আছে নাই জস এইটুকুই কৌণিক ভরবেগ আর কিছু না ও আচ্ছা আরেকটা জিনিস আছে কৌণিক ভরবেগের একক কি কৌণিক ভরবেগের একক কি বলো কৌণিক ভরবেগের একক কি ভাই কৌণিক ভরবেগের একক কি দেখো তো কৌণিক ভরবেগ কেমনে বের করো mvr m এর একক কি কেজি বলো v বেগের একক কি মিটার পার সেকেন্ড বলো r দূরত্ব বা সরণ একক কি মিটার তার মানে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড এই হলো কৌণিক ভরবেগের একক কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড এই হলো কৌণিক ভরবেগের একক ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই শিওর একদম শিওর হালকা করে একটা প্রশ্ন আসছে কৌণিক ভরবেগ কি রাশি কৌণিক ভরবেগ কি রাশি ভাই ভেক্টর রাশি কার ইকুইভ্যালেন্ট এটা ভরবেগ কি রাশি ভেক্টর তাহলে কৌণিক ভরবেগ কি রাশি হবে ভেক্টর অথবা আমি চিন্তা করব কৌণিক ভরবেগ জড়তার ভ্রামক ইনটু কৌণিক বেগ জড়তার ভ্রামক কি স্কেলার কৌণিক বেগ কি ভেক্টর একটা স্কেলার আর একটা ভেক্টর গুণ করলে কি পাওয়া যায় একটা স্কেলার আর একটা ভেক্টর গুণ করলে কি পাওয়া যায় ভেক্টর পাওয়া যায় তাহলে কৌণিক ভরবেগ কি রাশি হবে ভেক্টর রাশি কি রাশি হবে ভেক্টর রাশি ঠিক আছে সো কৌণিক ভরবেগ রিলেটেড যাবতীয় সব কিছু এখানে লেখা আছে এইটুকু জানলেই হবে এর বেশি কিছু আপাতত লাগতেছে না আপনারা কি বুঝতে পারতেছেন ঠিক আছে শিওর একদম আগাই যেখান থেকে ম্যাথ আসবে আমরা এখন সেখানে যাব ঠিক আছে যেখান থেকে কোশ্চেন কোন জায়গা থেকে আসতে পারে কোশ্চেন আসবে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি থেকে কোশ্চেন কোন জায়গা থেকে আসবে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি হইতে কোন জায়গা থেকে আসবে লেখো টপিকের নাম কি কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কিরা কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি এইখান থেকে হলো ম্যাথ আসবে আচ্ছা রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি ছিল যে কোনো একটা সিস্টেমে যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে সংঘর্ষের পূর্বে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি আর সংঘর্ষের পরে সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি সমান হবে এখানে সমষ্টি বলতে আমরা কি বুঝতাম ভেক্টর সমষ্টি কেন কারণ ভরবেগ কি রাশি ভেক্টর রাশি সো দুটো ভেক্টর রাশির সমষ্টি বলতে তুমি কি বুঝো ভেক্টর যোগফল তাই না বীজগাণিতিক যোগফল কিন্তু না ওকে এগুলো কি যোগফল ভেক্টর যোগফল মনে থাকবে শিওর একদম নাইস এটা কি ছিল রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি হবে দেখো রৈখিকে যেন কি বলতাম সিস্টেমের বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা যাবে না কি বলতাম সিস্টেমের বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা যাবে না তাই না এটা বলতে না কৌণিকে তুমি বল প্রয়োগ করতে পারবা কৌণিকে তুমি সিস্টেমের বাইরে থেকে বল প্রয়োগ করতে পারো কিন্তু তোমার খেয়াল রাখা লাগবে
বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর যেন তুমি বল প্রয়োগ না করো, অথবা স্পর্শক বরাবর যেন বলের কোনো উপাংশ না থাকে। বুঝলে? চলো হবে দেখ, এখানে তো বস্তু আবার ঘুরতেছে, তাই না? ধরো এই বস্তু আমার ঘুরতেছে, কৌণিক গতি নিয়ে আলোচনা করা হচ্ছে না? কৌণিক ভরবেগ, কৌণিক গতি নিয়ে আলোচনা করা হচ্ছে না? তাহলে বস্তু কি সোজা পথে যাচ্ছে? না, ঘুরতেছে, রোটেট করতেছে, রাইট? আচ্ছা, তো বস্তু আমার ঘূর্ণায়মান, বস্তু কেমন আমার ঘূর্ণায়মান, বস্তু ঘুরতেছে, ঠিক আছে? এখন তুমি কি করলা? বাইরে থেকে বল প্রয়োগ করলা, বাইরে থেকে বল প্রয়োগ করলা। ধরো কথার কথা, তুমি কোন বরাবর বল প্রয়োগ করলা? এই বরাবর বল প্রয়োগ করলা, ঠিক আছে? এমনি করে বস্তুটা ঘুরতেছিল, তুমি এমনি করে এটা ধাক্কা মারছো, ওকে? আচ্ছা, বস্তু কোন বৃত্তাকার পথে ঘুরতেছে? এই বৃত্তাকার পথে। এই বৃত্তাকার পথে এই পয়েন্টে স্পর্শক কোনটা? এইটা। ধরো বস্তু এমনি করে ঘুরতেছে, স্পর্শক কোনটা? এইটা। আমাকে একটা কথা বলো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই বরাবর বলের উপাংশ কত? f cos থিটা। তার মানে বৃত্তাকার পথে স্পর্শক বরাবর বলের একটা উপাংশ আছে। যদি উপাংশ থাকে বা বল থাকে একটু হলেও, তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে না। তুমি বাইরে থেকে বল প্রয়োগ করতে পারো, বাট সেই বলের বিন্দু মাত্র উপাংশ যদি স্পর্শক বরাবর থাকে বা স্পর্শক বরাবর যদি বল প্রয়োগ করো, তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে না। লেখো এই লাইনটা খুব ভালো মতো লেখো। বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে, বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে, বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে, সেই বৃত্তাকার পথে, সেই বৃত্তাকার পথে স্পর্শক বরাবর, সেই বৃত্তাকার পথে স্পর্শক বরাবর বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করলে বা বলের উপাংশ থাকলে, বা বলের উপাংশ থাকলে কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে না। অ্যাঙ্গুলার মোমেন্টাম won't be conserved, ঠিক আছে? যদি বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথে স্পর্শক বরাবর, এখানে থাকলে স্পর্শক কোথায় হবে? এই বরাবর। এখানে থাকলে স্পর্শক কোথায় হবে? এই বরাবর। স্পর্শক থাকতে পারি, ঠিক আছে? যদি সেই স্পর্শক বরাবর বল বা বলের উপাংশ কাজ করে, মানে বাহ্যিক বল বা বাহ্যিক বলের উপাংশ কাজ করে, তাহলে ভাই কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে না। তাহলে কি বললাম? বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথে স্পর্শক বরাবর বল প্রয়োগ করলে বা বলের উপাংশ থাকলে কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে না। কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে না। সিম্পল অ্যাজ দ্যাট। বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথে স্পর্শক বরাবর বল প্রয়োগ করলে বা বলের কোনো উপাংশ থাকলে কৌণিক ভরবেগ ভাই সংরক্ষিত হবে না। তাহলে তোমার মেক শিওর করা লাগবে, হ্যাঁ তুমি বাহ্যিক বল প্রয়োগ করতে পারো, বাট সেই বাহ্যিক বলের কোনো উপাংশ বৃত্তাকার পথে স্পর্শক বরাবর থাকা যাবে না। কিভাবে ভাইয়া? ধরো কথার কথা, তুমি বল প্রয়োগ করলে এই বরাবর, কোন বরাবর? একদম এই বরাবর। হ্যাঁ, বস্তু ঘুরতেছে এমনে, এমনে করে বস্তু রোটেট করছে, তুমি বল প্রয়োগ করছো এমনে করে। দেখো তো এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। বলো তো এই বরাবর বলের উপাংশ কত? f cos 90। cos 90 এর মান কত? 0। তাহলে বলো তো স্পর্শক বরাবর কি বলের কোনো উপাংশ আছে? স্পর্শক বরাবর কি বলের কোনো উপাংশ আছে? উপাংশ নাই। উপাংশ কত? 0। যদি উপাংশ না থাকে তখন আবার কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে, আদারওয়াইজ না। বুঝছো? এটাই কৌণিক ভরবেগ সংরক্ষিত হওয়ার কন্ডিশন। যদি এই কন্ডিশনকে স্যাটিসফাই করাইতে পারো তাহলেই কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে, আদারওয়াইজ হবে না। আবারও বলতেছি, বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কোনো বাহ্যিক বল বা বাহ্যিক বলের উপাংশ থাকা যাবে না। যদি না থাকে তাহলেই কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে, যদি থাকে তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে না। সিম্পল। বুঝছো? শিওর একদম? ভেরি নাইস। আচ্ছা, তাহলে বুঝলাম ভাই, কন্ডিশন তো বুঝলাম কখন সংরক্ষিত হবে না হবে, কিন্তু কৌণিক ভরবেগ সংরক্ষিত হইলে কি হবে? কৌণিক ভরবেগ সংরক্ষিত হইলে কি হবে? কৌণিক ভরবেগ সংরক্ষিত হইলে খুবই সিম্পল, সিস্টেমের আদি কৌণিক ভরবেগের সমষ্টি, সিস্টেমের আদি কৌণিক ভরবেগের সমষ্টি, আদি কৌণিক ভরবেগের সমষ্টি, কৌণিক ভরবেগের সমষ্টি ইজ ইকুয়ালস টু সিস্টেমের শেষ কৌণিক ভরবেগের সমষ্টি, সিস্টেমের শেষ কৌণিক ভরবেগের সমষ্টি, কৌণিক ভরবেগের সমষ্টি। সিম্পল। কি বললাম? যদি
কন্ডিশনকে স্যাটিসফাই করে তাহলে সিস্টেমের আদি কৌণিক ভরবেগের সমষ্টি মানে মোট আদি কৌণিক ভরবেগ ইজ ইকুয়ালস টু সিস্টেমের শেষ কৌণিক ভরবেগ মানে সামেশন অফ i omega I is equals to summation of if omega f এটাই তো কৌণিক আদি কৌণিক ভরবেগ is equals to শেষ কৌণিক ভরবেগ আদি কৌণিক ভরবেগের সমষ্টি is equals to শেষ কৌণিক ভরবেগের সমষ্টি যেমনে করে রৈখিকেরটা করছো কৌণিকেরটাও ঠিক একই ভাবে জাস্ট কন্ডিশনটা স্যাটিসফাই করা লাগবে কন্ডিশনটা কি বাইরে থেকে যে বলটা প্রয়োগ করা হবে যদি প্রয়োগ করে না করলে তো কোনো প্যারাই নাই কিন্তু যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয় সেই বলের কোনো উপাংশ বা সেই বল বৃত্তাকার পথে স্পর্শক বরাবর কাজ করা যাবে না যদি কাজ করে এইটা হবে না এই কনজারভেশনটা হবে না ঠিক আছে কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে না ইট ওন্ট বি কনজার্ভড বুঝছো এই হলো আমাদের কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি সো আমরা কি বুঝছি নাকি বুঝি নাই আমাকে হালকা করে একটু জানাবেন আমরা কি বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই আমাকে হালকা করে একটু জানাবেন বলো 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 এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই বলেন 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 কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কখন খাটবে কি যাবে আচ্ছা পোলা পারি নাই বুঝলাম না কি ব্যাপার তোমাদের আচ্ছা প্যারা নেই যার যখন ইচ্ছা ক্লাস করবো আমার প্যারা নেই আমি ক্লাস নিয়ে যাই বলেন 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 আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি কখন এটা খাটবে খাটলে কি হবে এই পর্যন্ত বুঝছি কিনা তাহলে আমরা ম্যাথ করব যদি এই পর্যন্ত বুঝে থাকি তাহলে আমরা ম্যাথ করব সাম সলভ সাম ম্যাথমেটিক্যাল প্রবলেমস ওকে বুঝছি ভাইয়া ভেরি নাইস বাকিদের কি অবস্থা বাকিরা বুঝতে পারছি না বুঝলে কি এখনই জানাও ভাই হ্যাঁ ওকে নাইস আচ্ছা তাহলে পোলাপান বুঝতে পারছে বুঝছি ভাই ওকে আগে তাহলে চল এবার আমরা একটু ম্যাথ করি ঠিক আছে তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষিত হওয়ার শর্ত কি বাইরে থেকে তুমি বল প্রয়োগ না করলে তো অবশ্যই সংরক্ষিত হবে আর যদি বল প্রয়োগ করো সেই বলের কোনো উপাংশ বা সেই বল বৃত্তাকার পথে স্পর্শক বরাবর কাজ করা যাবে না যদি এই কন্ডিশনকে স্যাটিসফাই করো তাহলে সিস্টেমের আদি কৌণিক ভরবেগের সমষ্টি ইজ ইকুয়ালস টু সিস্টেমের শেষ কৌণিক ভরবেগের সমষ্টি ঠিক আছে এখন দেখো এটা একজন ব্যালেন্স আনসার হ্যাঁ এটা কি একজন ব্যালেন্স আনসার হ্যাঁ মানে ঘুরে না ঘুরে ঘুরে ঠিক আছে এটা হলো ওকে একজন ব্যালেন্স আনসার ওকে সো ধরো কথার কথা উনি কি করতেছে এমনি করে 40 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘুরতেছে 40 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে এমনি করে হাতটা ছড়ে ঘুরতেছে ঠিক আছে তোমাকে বলছে তার দুই হাতের মধ্যবর্তী দূরত্ব 4 সেন্টিমিটার কত 4 সেন্টিমিটার এখন ধরো কথার কথা তার ভালো লাগতেছে না তার এমনি ঘুরতে ভালো লাগতেছে না সে কি করছে সে তার হাতটা এইভাবে গুটিয়ে নিয়েছে আগে এমনি করে ঘুরতেছিল আটকায় যায় আমার হাত আটকায় যায় সরি এখন কেমনে ঘুরতেছে বুঝছো হাত এমনি করে গুটিয়ে নিয়েছে ওকে তাহলে এখন সে কেমনে ঘুরতেছে বলো তো আমার মাথা ঘুরতেছে শিট ঘুরতে যে মাথা ঘুরে গেল এখন কেমনে ঘুরতেছে ডান ঠিক আছে ওকে ওকে এখন বলো তো হাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে আচ্ছা এটা 4 সেন্টিমিটার দিছি না এত কম কথার কথা যাও 2 সেন্টিমিটার এখন কত 2 সেন্টিমিটার অর্ধেক হয়ে গেছে ঠিক আছে প্রশ্ন করছে এখন তার কৌণিক বেগ কত হবে 200 সে আগে এমনি করে হাত ছড়ায় ঘুরতেছিল তার দুই হাতের প্রান্তদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত ছিল ভাই 4 সেন্টিমিটার ছিল এখন সে কি করেছে সে হাত গুটিয়ে নিয়েছে কি করেছে হাত গুটিয়ে নিয়েছে এবার হাত গুটাই নিয়ে ঘুরতেছে ঠিক আছে এখন তার হাত দ্বয়ের দুইটা হাতের প্রান্তের মধ্যবর্তী দূরত্ব কত 2 সেন্টিমিটার ঠিক আছে প্রশ্ন করছে এখন তার কৌণিক বেগ কত আগে সে ঘুরতেছিল 40 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঠিক আছে প্রশ্ন হলো এখন তার কৌণিক বেগ কত একটা প্রশ্ন করছো কে যেন একটা প্রশ্ন করতে হবে কি প্রশ্ন করছো ভাই উপাংশ থাকলে ভরবেগ সংরক্ষিত হবে না কেন ভাইয়া যখন উপাংশ থাকবে তখন ওখানে টর্ক ক্রিয়েট হবে আমরা এখন টর্ক করি নাই তো যখন আমি লিখে দিই তাও আমরা এখন টর্ক করি তার জন্য বলতে পারতেছি না যখন উপাংশ থাকবে যে বলের উপাংশ থাকবে ঠিক আছে যে প্রশ্ন করছো উপাংশ থাকবে ঠিক আছে মানে বলের উপাংশ থাকবে তখন সেটা কি করবে টর্ক ক্রিয়েট করবে ঠিক আছে টর্ক ক্রিয়েট করবে ওকে এবং যখনই টর্ক ক্রিয়েট হবে ওমেগা চেঞ্জ হয়ে যাবে
যাবে তখন আর কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে না। যখন টর্ক পড়াবো এরপরের টপিক আমাদের টর্ক, তখন বিস্তারিত বুঝতে হবে, ঠিক আছে? আপাতত এটুকু জেনে রাখো, যখন বাইরে থেকে তুমি বল দিবা এবং সেই বলের একটা উপাংশ থাকবে তোমার ওই স্পর্শক বরাবর, তখন সেটা কি করবে? টর্ক ক্রিয়েট করবে, ঠিক আছে? টর্ক জেনারেট করবে, মানে কৌণিক বল তৈরি করবে। বল প্রয়োগ করলে কি হয়? বেগের পরিবর্তন হয়। কৌণিক বল প্রয়োগ করলে কি হবে? কৌণিক বেগ পরিবর্তিত হবে। তখন আর কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে না। বুঝছো? ওকে, হইছে? আচ্ছা, তো চলো আমরা এটার মধ্যে থাকি আপাতত। প্রশ্নটা কি ছিল? ওটা টর্কের সময় আমরা ডিটেইলসে দেখব, সমস্যা নেই না, এই পর্যন্ত বুঝতে পারলেই হয়েছে। আচ্ছা দেখো, এখন সে 40 সেকেন্ড কৌণিক বেগে ঘুরতেছিল, দুই হাতের মধ্যবর্তী দূরত্ব 4 সেন্টিমিটার, হাত গুটিয়ে নিয়েছে, 2 সেন্টিমিটার করেছে। প্রশ্ন হলো এখন তার কৌণিক বেগ কত? আমি তোমাকে প্রশ্ন করলাম, এখানে কি কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে? এখানে কি কোনো বাহ্যিক বল প্রয়োগ হয়েছে? বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে? এখানে কি কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে? কি বলো, এখানে কি কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে? এখানে কি কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে? বাইরে থেকে কেউ বল দিছে? বাইরে থেকে কেউ বলই তো দেবে। আমি যে করে ধাক্কাইছি যে ঘুরো, জোরে ঘুরো, নো। সেখানে কোনো বাহ্যিক বল প্রয়োগ হয় না। দ্য অ্যানসার ইজ নো, কোনো বাহ্যিক বল প্রয়োগ হয় না। ভাই, যদি বাহ্যিক বলের উপাংশ স্পর্শক বরাবর থাকে তখন সংরক্ষিত হবে না। এখানে তো বাহ্যিক বলই নাই, উপাংশ কই থেকে আসবে? ঠিক আছে, তার মানে বাহ্যিক বলটল কিছুই নেই, তার মানে কৌণিক ভরবেগ আমার সংরক্ষিত হবে। তাহলে আমরা লিখতে পারি কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম will be conserved, will be conserved, ঠিক আছে? কি হবে? কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে। এখন কৌণিক ভরবেগ যদি সংরক্ষিত হয় আমরা কি লিখব? I omega I is equals to I F omega F, ঠিক আছে? আচ্ছা, এখন কথার মধ্যে কথা হলো, এই যে মানুষটা ঘুরতেছে তার জড়তার ভ্রামককে বের করো। ভাই, মানুষের জড়তার ভ্রামক কত জানি তো না, তাই না? তুমি যদি মানুষকে একটা সিলিন্ডার, আমাকে যদি একটা সিলিন্ডার চিন্তা করো, হতে পারে। তুমি যদি মনে করো আমি একটা গোলক, কারণ আমি গোলু মোলু দেখতে, তুমি যদি মনে করো ভাইয়া একটা গোলক, হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এনিথিং হতে পারে, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি এগুলো মানে আমরা তো কোনো মানে কি বলবো, কোনো রেগুলার শেপ না আমরা, তাই না? মানে না আমরা সিলিন্ডার, না আমরা গোলক। কিন্তু একটা জিনিস মাথায় আছে কিনা ভাই, নেট কি ঠিক আছে? নেট কি ঠিক আছে? ভাই ভাই ভাই, নেট ঠিক আছে? নেট, এই নেট ঠিক আছে? আমার একটা ডিভাইস ইন্টারপ্রেট দেখাচ্ছে, একটু আমাকে জানাতে না গাই, কারণ নাহলে বোধহয় বক বক করলাম না। আমার একটা ডিভাইসে ইন্টারপ্রেট দেখাচ্ছে, তাই জিজ্ঞাসা করলাম নেট কি ঠিক আছে? এই যেখানে আমাকে দেখাচ্ছে ইন্টারপ্টেড, সামথিং ওয়েন্ট রং। আমাকে একটু খালি তোমরা জানো, তোমরা জানাই না আগে, নেট কি ঠিক আছে ভাই? এই নেট কি ঠিক আছে? বলো তো বলো তো বলো তো, নেট কি ঠিক আছে? আমার খালি এটা একটু জানাও, আমি তাহলে আগাই, কারণ আমার এই ডিভাইসে দেখাইতেছে নেটের প্রবলেম। ঠিক আছে, আচ্ছা, ও খা, আচ্ছা। এখন কথা হলো, মানুষ যে কিরকম শেপ আমরা তো জানি না, আমরা তো কোনো রেগুলার শেপ না, তাই না? ইরেগুলার শেপ। কিন্তু খেয়াল করবা, আমরা যেটারই জড়তার ভ্রামক বের করছি না কেন এতদিন, ঠিক আছে, ফর্মুলা কি ছিল? mr স্কয়ার, তার সামনে কিছু না কিছু, সামনে 1 হতে পারে, সামনে হাফ হতে পারে, সামনে 2 ডিভাইডেড বাই 3 হতে পারে, সামনে 2 ডিভাইডেড বাই 5 হতে পারে, বাট সাথে mr স্কয়ার ছিল। এই জায়গায় একটু টেকনিক্যাল লাগবে, হ্যাঁ, সাথে যাই থাকুক না কেন, বাট সাইডে আমার mr স্কয়ার ছিলই। সো মানুষের জড়তার ভ্রামক যাই হোক না কেন, সামথিং ইনটু mr স্কয়ার তো হবে, সামথিং ইনটু mr স্কয়ার, ঠিক আছে? সো আমরা সেই সামথিংটার নাম দিলাম x ইনটু mi ri স্কয়ার। ওমেগা i শুদ্ধ কৌণিক বেগ কত ছিল? 40। আচ্ছা, এখন মানুষটা হাত গুটায় নিছে, হাত গুটায় নেওয়ার জন্য কি তার শেপ চেঞ্জ হয়েছে? না, তার বৃত্তাকার পথের ব্যাসার্ধটা চেঞ্জ হয়েছে। দেখো, আগে সে বেশি রেডিয়াস নিয়ে ঘুরতেছিল, হ্যাঁ, বেশি রেডিয়াস নিয়ে ঘুরতেছিল, এখন সে কম রেডিয়াস নিয়ে ঘুরতেছে, বাট শেপ তো সেমই আছে। সো শেপ যদি সেম থাকে, এন্ড ঘূর্ণন অক্ষ কোনটা একদম মাঝ বরাবর। দেখো, আমি যদি এমনি করে ঘুরি, আমি কাকে কেন্দ্র করে ঘুরতেছি? একদম মাঝ বরাবর। দেখো, এই যে আমি একদম মাঝ বরাবর কেন্দ্র করে ঘুরতেছি, দেখো একদম, এই যে এটা হলো আমার ঘূর্ণন অক্ষ, একদম মাঝ বরাবর, এই যে একদম মাঝ বরাবর, বুঝছো? আমার ঘূর্ণন অক্ষ সেম আছে, শেপও সেম আছে, তাহলে জড়তার ভ্রামকের ফর্মুলা কি থাকবে? সেম থাকবে। তার মানে x মানে সামথিং ইনটু mf rf স্কয়ার, এবং শেষ কৌণিক বেগটা কত সেটা আমাদেরকে বের করতে বলছে। দেখো, x
x বাদ। ভাই ভর কি চেঞ্জ হইছে মানুষের? না, ভর তো সেম আছে, তাহলে m m বাদ। রেডিয়াসটা চেঞ্জ হইছে। দেখো শুরুতে ব্যাসার্ধ কত ছিল? 4 সেন্টিমিটার। নো, 4 সেন্টিমিটার ছিল না, শুরুতে ব্যাসার্ধ ছিল 2 সেন্টিমিটার। বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? 2 সেন্টিমিটার। এটা তো ব্যাস, পুরোটা মিলে তো ব্যাস, অর্ধেক হলো ব্যাসার্ধ। তাহলে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার মানে কি 0.02 মিটার, তার স্কয়ার ইনটু 40, এবং এখানে আছে আমার শেষে কত হইছে 2, তার অর্ধেক কত 1, মানে 1 সেন্টিমিটার মানে 0.01 স্কয়ার ইনটু ওমেগা এফ। তাহলে ওমেগা এফ এর মান আসবে 160 রেডিয়ান পার সেকেন্ড। মানে এখন যে ঘুরতেছিল তার কৌণিক বেগ হয়ে যাবে 160 রেডিয়ান পার সেকেন্ড। বুঝতে পারছো কেমনে করে করা হয়েছে? বুঝছো ভাই? বুঝছো নাকি বুঝো নাই? বলো আমাকে, তোমরা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? বলো বলো বলো, আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন নাই? কোনটা আমাকে একটু জানাই দেন। আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? ইহা কি আপনাদের বোধগম্য হইয়াছে নাকি হয় নাই? লেট মি নো, জানাই দাও আমাকে। তাহলে আমি সামনে আগাই। বলো বলো, বুঝছো কি? এটা আমাদের ফার্স্ট ম্যাথ ছিল। আমরা কি বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? বলো বলো বলো, আমরা কি বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই? আচ্ছা, কেউ যদি কিছু জানাও ভালো, না জানলে কিন্তু আমি ধরে নেব যে সবাই বুঝছো, ঠিক আছে? যদি রেসপন্স না থাকে আমি কিন্তু ধরে নেব যে আপনারা সবাই বুঝছেন। ওকে, আচ্ছা 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 আচ্ছা, যেহেতু কেউ কিছু বলতেছেন না তাহলে আমি ধরে নিচ্ছি আপনারা সবাই বুঝতে পারছেন। ওকে, তাহলে চলো আমরা সামনে আগে। ওকে, চলো, এটা ছিল আমাদের ফার্স্ট ম্যাথ। চলো ম্যাথ নাম্বার 2। ম্যাথ নাম্বার কত? 2। চলো 2 নাম্বার ম্যাথ। কয় নাম্বার ম্যাথ? 2 নাম্বার ম্যাথ। দেখো 2 নাম্বার ম্যাথে কি বলছে। 2 নাম্বার ম্যাথে আমাদেরকে বলি আছে একটা টেবিল আছে, হ্যাঁ কি আছে? একটা টেবিল আছে, কি আছে? একটা টেবিল আছে। টেবিলের এখানে ফুটা করা, কি করা? ফুটা করা। এই ফুটার এখানে একটা দড়ি আছে, দড়ির মাথায় একটা বল আছে। এই দড়িটা আবার নিচ দিয়ে বের করা হয়েছে। এখন কি করা হচ্ছে? এই দড়িটাকে এমনি করে ঘোরানো হচ্ছে টেবিলের মধ্যে, হ্যাঁ এই যে এমনি করে দড়িটাকে কি করা হচ্ছে? ঘোরানো হচ্ছে। ব্যাপারটা কিরকম? ধরো এরকম একটা টেবিল আছে, এরকম এখান দিয়ে ফুটা করা, ফুটা করে এখান থেকে একটা দড়ি বের করা হয়েছে, দড়ির মাথায় একটা বস্তু বাঁধা। এখন এই দড়িটা কি করা হচ্ছে? ঘোরানো হচ্ছে, এমনি করে ঘোরানো হচ্ছে। দড়িটা টেবিলের উপর ঘুরতেছে, বুঝছো? একটু 3D তে চিন্তা করো। এমনি করে টেবিলটা আছে, এখান থেকে একটা দড়ি বের করা হয়েছে, সেই দড়িটা এখানেও আছে, সেই দড়ির মাথায় একটা বস্তু বাঁধা। এবার দড়িটাকে ঘোরানো হচ্ছে, এমনি করে ঘুরতেছে দড়িটা, দড়ির মাথায় একটা বস্তু বাঁধা আছে। ঠিক আছে, কোনো সমস্যা আছে? তাই তো তোমাকে বলছে প্রথমে দড়িটা 2 মিটার ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে। কত ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে? 2 মিটার ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে। তোমাকে বলেছে দড়িটা ঘুরতেছে ওমেগা ইজ ইকুয়ালস টু 40 রেডিয়ান পার সেকেন্ড বেগে। কত বেগে? ওমেগা ইজ ইকুয়ালস টু 40 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে। ঠিক আছে, এখন হঠাৎ করে তুমি কি করছো? নিচ থেকে দড়িটাকে টান দিছো, নিচ থেকে দড়িটাকে টান দিছো। দড়িটাকে টান দিলে কি হবে? দড়িটা একটু ভিতরের দিকে চেপে আসবে। দড়িটাকে যদি নিচ থেকে টান দাও কি হবে? এটা একটু ভিতরের দিকে চেপে আসবে না? যদি ভিতরের দিকে চেপে আসে তার মানে এবার কি হবে বলো তো? এই যে এবার এরকম কাছে চলে আসবে, এন্ড কাছে এসে কম ব্যাসার্ধ নিয়ে ঘুরতে শুরু করবে। কাছে এসে কম ব্যাসার্ধ নিয়ে ঘুরতে শুরু করবে। তোমাকে বলেছে এই টানটা দেওয়ার কারণে দড়িটার ব্যাসার্ধ কমে কত হইছে? ধরো কথার কথা 1 মিটার হইছে। কত হইছে? 1 মিটার হইছে। প্রশ্ন করছে এখন যে সে ঘুরবে এখন তার কৌণিক বেগটা কত? বুঝছো কিনা? আবার বুঝে দেখো, এই ধরো আমার টেবিল, হ্যাঁ টেবিলের মধ্যে দিয়ে একটা দড়ি ঢুকানো আছে, হ্যাঁ এমন করে একটা দড়ি ঢুকানো আছে। সেই দড়ি ধরে যেরকম কথার কথা, তার মাথায় একটা বস্তু বাঁধা, এমন করে বল প্রয়োগ করে কি করা হচ্ছে? যেটাকে এমন করে ঘোরানো হচ্ছে টেবিলের উপরে, হ্যাঁ। এখন আমি কি করলাম? হঠাৎ করে নিচ থেকে টান দিলাম। কি করলাম? নিচ থেকে টান দিলাম। নিচ থেকে টান দিলে কি হবে বলো? এটা চেপে আসবে, ভিতরের দিকে চেপে আসবে। সো এখনো সে ঘুরবে, বাট তার ব্যাসার্ধ কি হবে? কে কমে যাবে। যে বৃত্তাকার পথে সে এখন ঘুরবে তার ব্যাসার্ধ কি হবে? আগের চেয়ে কম হবে। কথা বুঝতে পারছো? তো তোমাকে বলছে আগে ব্যাসার্ধ ছিল হলো 2 মিটার, তখন ঘুরতো 40 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে। এখন টান দেওয়ার কারণে ব্যাসার্ধ কমে কত হইছে? 1 মিটার হইছে। প্রশ্ন করছে এখন যে সে ঘুরবে এখন তার কৌণিক বেগটা কত? ঠিক আছে, এখন কথা হলো ভাইয়া এবার তো বাহ্যিক বল আছে। ভাইয়া এবার তো বাহ্যিক বল আছে, হ্যাঁ এইবার কিন্তু বাহ্যিক বল আছে। সো দ্য বিগ কোশ্চেন ইজ
কৌণিক ভরবেগ কি আদৌ সংরক্ষিত হবে নাকি হবে না? যদি কৌণিক ভরবেগ সংরক্ষিত না হয় তাহলে কিন্তু এই নিয়মে করা যাবে না। সো এবার কিন্তু আমাদের বাহ্যিক বল আছে, এর জন্য অলওয়েজ চেক করে নিবা কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে নাকি হবে না। ওকে, এটা প্রথমে চেক করে নেওয়া। ওকে, সো এবার আমাদের বাহ্যিক বল আছে, কিন্তু বাহ্যিক বল কি স্পর্শক বরাবর আছে, বা স্পর্শক বরাবর কি বাহ্যিক বলের রূপাংশ আছে? এইটা খেয়াল করা লাগবে। দেখ, মনোযোগ দিয়ে দেখ, এই হলো টেবিল। টেবিলের উপর বৃত্তাকার পথে বস্তু এমনি করে ঘুরতেছে, টেবিলের উপর বৃত্তাকার পথে বস্তু এমনি করে ঘুরতেছে, তাই তো? তাই তো? আচ্ছা, তাহলে বৃত্তাকার পথটা কি টেবিলের তলের উপর অবস্থিত না? বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে, বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে, সেই বৃত্তাকার পথটা কি টেবিলের উপর? এটা যদি আমার টেবিল হয়, কথা এটা যদি আমার টেবিল হয়, বস্তু ঘুরতেছে কেমনে? এমনে করে, কেমনে? এমনে করে, কেমনে? এমনে করে। তাহলে এই বৃত্তাকার পথটা কি টেবিলের উপরে অবস্থিত না? বলো। আমি কি লিখতে পারি বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে, বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে, যে বৃত্তাকার পথে ঘুরতেছে, সেই বৃত্তাকার পথ, সেই বৃত্তাকার পথটি টেবিলের তলের উপরে অবস্থিত, টেবিলের তলের উপরে অবস্থিত, তলের উপরে অবস্থিত। বলতে পারি? বলতে পারি নাকি পারি না? খালি এটা আমারে বলো। অবশ্যই পারেন ভাইয়া, অবশ্যই পারেন। বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে, সেই বৃত্তাকার পথ অবশ্যই অবশ্যই টেবিলের তলের উপরে অবস্থিত ভাইয়া। বুঝি? ভেরি নাইস। এখন ধরেন এই হলো সেই বৃত্তাকার পথ, এই হলো সেই বৃত্তাকার পথ। ভাইয়া বৃত্তাকার পথে স্পর্শকগুলো কোন বরাবর হবে? খেয়াল করো, বৃত্তাকার পথ যে তলে, বৃত্তাকার পথে স্পর্শক সেই তলেই হবে। বৃত্তাকার পথ যে তলে, বৃত্তাকার পথে স্পর্শক সেই তলেই হবে। লেখো, বৃত্তাকার পথ যে তলে, এগুলো লিখে রাখো ভাই, পরে আবার ভুলে যাবে। বৃত্তাকার পথ যে তলে, বৃত্তাকার পথে স্পর্শক সেই তলেই হবে। বৃত্তাকার পথে স্পর্শক, স্পর্শক সেই তলেই হবে, সেই তলেই হবে। খুব ভালো হতো। হ্যাঁ, বৃত্তাকার পথ যে তলে, বৃত্তাকার পথে স্পর্শক কি হবে? সেই তলেই হবে। বুঝছো? তাহলে এই বোর্ড যদি আমার টেবিল হয়, তাহলে আমার বস্তুর যে বৃত্তাকার পথে ঘুরতেছে, সেই বৃত্তাকার পথ কোন তলে অবস্থিত? এই টেবিলের তলে। এই বৃত্তাকার পথে স্পর্শকগুলো কোন তলে অবস্থিত? এই টেবিলের তলে। বলটা প্রয়োগ করছো কোন বরাবর? টেবিলের সাথে লম্ব বরাবর নিচের দিকে, টেবিলের সাথে লম্ব বরাবর নিচের দিকে। বল প্রয়োগ করছো কোন বরাবর? টেবিলের সাথে লম্ব বরাবর নিচের দিকে। কোন বরাবর? টেবিলের সাথে লম্ব বরাবর নিচের দিকে। তাহলে টেবিলের সাথে যদি লম্ব হয়, তাহলে বৃত্তাকার পথের সাথে লম্ব, কারণ বৃত্তাকার পথ টেবিলের তলে অবস্থিত। তুমি বল প্রয়োগ করছো টেবিলের সাথে লম্ব বরাবর নিচের দিকে, তো তোমার প্রয়োগকৃত বল যদি টেবিলের সাথে লম্ব হয়, সেটা বৃত্তাকার পথের সাথে লম্ব হবে। আবার বৃত্তাকার পথ যে তলে, স্পর্শক তো সেই তলে, তাই না? তাহলে সেটা স্পর্শকের সাথে লম্ব হবে। বুঝছো? বুঝছো? তুমি বল প্রয়োগ করছো টেবিলের সাথে লম্ব হবে, তার মানে তুমি বল প্রয়োগ করছো বৃত্তাকার পথের সাথে লম্ব হবে, তার মানে তুমি বল প্রয়োগ করছো বৃত্তাকার পথে স্পর্শকের সাথেও লম্ব হবে। এখন স্পর্শক যদি আমার এই বরাবর হয়, বল যদি তুমি এই বরাবর প্রয়োগ করো, স্পর্শক বরাবর বলের উপাংশ কত হবে? f cos 90 মানে 0। কত হবে? f cos 90 মানে 0। তার মানে বৃত্তাকার পথে স্পর্শক বরাবর কিন্তু কোনো বলের উপাংশ নাই, সেটা হলো 0। কথাটা বুঝছো? বৃত্তাকার পথের স্পর্শ এবং বল কত কোণে আছে পরস্পর পরস্পরের সাথে? 90 ডিগ্রি কোণে। যদি 90 ডিগ্রি কোণে থাকে, এটা যদি আমার স্পর্শক হয়, এটা যদি আমার বল হয়, অ্যাঙ্গেল আমার 90 ডিগ্রি, তাহলে স্পর্শক বরাবর বলের উপাংশ f cos 90 মানে 0। তার মানে বলের কোনো উপাংশই নেই, বলের কোনো উপাংশই নেই। বৃত্তাকার পথে স্পর্শক বরাবর যদি বলের কোনো উপাংশ না থাকে, তাহলে কৌণিক ভরবেগ অবশ্যই অবশ্যই সংরক্ষিত হবে। বুঝছো? তাহলে এই কেসটাতে কৌণিক ভরবেগ কি হবে? সংরক্ষিত হবে। ঠিক আছে? তাহলে কৌণিক ভরবেগ যদি আমার সংরক্ষিত হয়, এতক্ষণ ধরে দেখে বুঝেছি কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে। ওকে? বাহ্যিক বল থাকা সত্ত্বেও কৌণিক ভরবেগ আমার সংরক্ষিত হবে। যদি কৌণিক ভরবেগ সংরক্ষিত হয়, আমরা লিখতে পারি i ওমেগা i is equals to if ওমেগা i। দেখো, একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, যত তার ভ্রামক পথ হয় m r স্কয়ার।
কত হয় m r স্কয়ার। তাহলে m r i স্কয়ার ওমেগা i তার শুরুতে কৌণিক বেগ কত ছিল 40 i f ফাইনালটা দেখো এখন তো বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরতেছে তাই না, জড়তার ভ্রমণের ফান্ডামেন্টাল ফর্মুলা m r f স্কয়ার ওমেগা f এর মান তোমার বের করা লাগবে। ভর তো সেম ছিল m m কাটা। চলো শুরুতে ব্যাসার্ধ কত ছিল 2 মিটার 2 স্কয়ার ইনটু 40, পরে ব্যাসার্ধ কত হইছে 1 মিটার 1 স্কয়ার ইনটু ওমেগা f। তার মানে ওমেগা f ইজ ইকুয়ালস টু 160 রেডিয়ান পার সেকেন্ড। চলো বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? ম্যাথ সোজা, জাস্ট ধরতে পারা লাগবে। ম্যাথ অনেক সোজা, জাস্ট ধরতে পারা লাগবে। আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? লেট মি নো। আপনারা কি এটা বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? লেট মি নো। তাহলে চলো ফাস্ট ফাস্ট বুঝতে পারছো কিনা? চলো বুঝছো? কিছু কও ব্রাদার, বুঝতে পারিছো নাকি বুঝতে পারো নাই? কিছু তো কও। এই বুঝছো নাকি বুঝো না? জি বুঝছি। ভেরি নাইস ভেরি নাইস। বাকিদের কি অবস্থা? বাকিরা কি বুঝতে পারছি? বাকিরা কি বুঝতে পারছি? বাকিরা বাকিদের কি অবস্থা? বাকিদের কি ইহা বোধগম্য হইয়াছে আমাদের 2 নম্বর ম্যাথ? যদি হয় তাহলে আমরা 3 নম্বর ম্যাথে যাব। দয়া করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের জানাই দেন যেন আমরা একটু সামনের দিকে আগাতে পারি। আচ্ছা হ্যাঁ ওকে নাইস ক্লিয়ার ভাইরা। ওকে ক্লিয়ার দাদা। ওকে নাইস। চলো হয়ে গেছে দুটো। লেটস মুভ ফরওয়ার্ড ফর নাম্বার 3। চলো 3 নম্বর ম্যাথ। ওকে 3 নম্বর ম্যাথ কি বলেছে দেখ। আমাদের কাছে একটা চাকতি আছে। কি আছে? একটা চাকতি, ডিস্ক। কি আছে? একটা চাকতি বা ডিস্ক। তো চাকতিটা তার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। চাকতিটা কি করতেছে? তার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। সাপেক্ষে কি করতেছে? ঘুরতেছে। ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। ঠিক আছে? ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে কি করতেছে? ঘুরতেছে। কত কৌণিক বেগে ঘুরতেছে? ধরো কথার কথা ও ঘুরতেছে 40 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে। কত কৌণিক বেগে? 40 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে। তোমাকে বলছে এই চাকতিটার ব্যাসার্ধ 5 মিটার। কত? 5 মিটার। চাকতিটার ব্যাসার্ধ কত? 5 মিটার। এবং বলেছে এই চাকতিটার ভর 4 কেজি। কত কেজি? 4 কেজি। ঠিক আছে? তোমায় কি বলেছে? চাকতিটার ব্যাসার্ধ 5 মিটার এবং চাকতিটার ভর কত? 4 কেজি। তো চাকতিটা সুন্দর মতো 40 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরতেছিল। হঠাৎ করে উপর থেকে একটা 2 কেজি ভরের বস্তু এসে চাকতির উপর পড়লো ঘূর্ণন অক্ষ থেকে 3 মিটার দূরে। 2 কেজি ভরের একটা বস্তু এসে কি করলো? এমনি করে চাকতির উপর এসে ধূপ করে পড়লো, ঢ্র করে নিচে এসে পড়লো। ঠিক আছে? কোথায় এসে পড়লো? এই যে জায়গায়। হ্যাঁ এমনি করে এসে পড়লো। ঘূর্ণন অক্ষ থেকে কতখানি দূরে? 3 মিটার দূরে এসে পড়লো। এবং এই বস্তুটা পড়ার পর, হ্যাঁ 2 কেজি ভরের বস্তু এসে পড়ার পর, 2 কেজি ভরের বস্তু এসে পড়ার পর, বস্তু এসে পড়ার পর তারা একত্রে ঘুরতে শুরু করলো। তারা একত্রে ঘুরতে শুরু করলো। একত্রে কি করলো? ঘুরতে শুরু করলো। দুটো কি করলো? একত্রে ঘুরতে শুরু করলো। ঠিক আছে? মানে এই বস্তু আর চাকতি মিলে এখন একসাথে ঘুরতেছে। প্রশ্ন হলো এখন তাদের মিলিত কৌণিক বেগ কত? এখন তাদের মিলিত কৌণিক বেগ কত? মিলিত কৌণিক বেগ কত? দেখো 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 খেয়াল করিও ম্যাথখানা ভালোভাবে খেয়াল করিও। একটা চাকতি যার ভর কিনা 4 কেজি, যার ব্যাসার্ধ কিনা 5 মিটার, সে তার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে 40 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরতেছে। সুন্দর মতো
হঠাৎ করে 2 কেজি ভরের একটা বস্তু উপর হইতে আসিয়া পড়িল চাকতির উপর, এবং সেটা চাকতির ঘূর্ণন অক্ষ থেকে 3 মিটার দূরে। সেটা চাকতির ঘূর্ণন অক্ষ থেকে 3 মিটার দূরে, ঠিক আছে। এই বস্তুটা এসে পড়ার পর চাকতি এবং বস্তু মিলে তারা কি করে দুজন একত্রে ঘুরতে শুরু করল। প্রশ্ন হলো এখন তাদের মিলিত কৌণিক বেগ কত, ঠিক আছে। প্রথম প্রশ্ন আমার তোমার কাছে, কৌণিক ভরবেগ কি সংরক্ষিত হবে নাকি হবে না? চলো কোশ্চেন, হোয়াট ইজ দ্য কোশ্চেন? কৌণিক ভরবেগ কি সংরক্ষিত হবে নাকি হবে না? কৌণিক ভরবেগ কি সংরক্ষিত হবে কি সংরক্ষিত হবে নাকি হবে না? কৌণিক ভরবেগ কি সংরক্ষিত হবে নাকি হবে না? খেয়াল করো এখানে কি বাহ্যিক বল আছে? ইয়েস, বাহ্যিক বল আছে। ইয়েস, এখানে কি আছে? বাহ্যিক বল আছে। বাহ্যিক বল আছে। এখন আমাদের দেখা লাগবে এই বাহ্যিক বলটা কি বৃত্তাকার পথের স্পর্শক বরাবর আছে, বা বৃত্তাকার পথের স্পর্শক বরাবর বাহ্যিক বলে কি কোনো উপাংশ আছে? যদি থাকে কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে না, আর যদি না থাকে তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে। খেয়াল করো বাহ্যিক বল কেন আছে। দেখো এই বস্তু উপর থেকে এসে পড়ছে, উপর থেকে যখন এসে পড়বে একটা বল প্রয়োগ করবে না ভাই, এমনি করে একটা চাকতি সুন্দর মতো করে ঘুরতেছে, উপর থেকে একটা বস্তু ধর করে এসে পড়লো, ওই সে বল প্রয়োগ করবে না, ধর এই যে আমি হাতে ব্যথা পাচ্ছি, তার মানে কি হচ্ছে উপর থেকে এসে বল প্রয়োগ করতেছে, উপর থেকে এসে ট্রাশ করে বল প্রয়োগ করতেছে। বুঝো, উপর থেকে এসে কি করতেছে? বল প্রয়োগ করতেছে, ঠিক আছে। তাহলে এখন দেখো বলটা কোন দিক বরাবর প্রয়োগ করছে, দেখো খেয়াল করো, বলটা প্রয়োগ করতেছে একদম চাকতির সাথে লম্ব বরাবর। দেখো চাকতির সাথে লম্ব বরাবর, বস্তু একদম খাড়া নিচ বরাবর এসে বল প্রয়োগ করছে একদম, দেখো লম্ব বরাবর। চাকতি ঘুরতেছিল কেমনে? এমনি, হ্যাঁ। তারপর চাকতি যেদিকে ঘুরতেছে তার লম্ব বরাবর বলটা প্রয়োগ হচ্ছে। আরে মার্কার খালি বলটা, চাকতি যেদিকে ঘুরতেছিল তার লম্ব বরাবর বলটা প্রয়োগ হয়েছে, তাই তো? বুঝি 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 চাকতি যেদিকে ঘুরতেছিল তার লম্ব বরাবর বলটা প্রয়োগ হয়েছে। তাহলে চাকতি যেদিক ঘুরবে, চাকতি যদি এমনি করে ঘুরে, চাকতির স্পর্শ কোন দিক হবে? মানে চাকতি যে তলে ঘুরবে, চাকতির বৃত্তাকার যে পথে ঘূর্ণায়মান সেই পথে স্পর্শ বিন্দু সেই তলে অবস্থিত হবে। চাকতি যদি এমনে এমনে ঘুরে, স্পর্শক এমনে 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 মানে ওই তলেই থাকবে। চাকতি যে তলে ঘুরবে স্পর্শক ওই তলেই থাকবে। তাহলে বলটা যদি চাকতির সাথে লম্ব বরাবর কাজ করে, বলটা স্পর্শকের সাথেও লম্ব বরাবর। বস্তু এসে পড়ছে লম্ব বরাবর, বল প্রয়োগ করছে লম্ব বরাবর, চাকতির সাথে লম্ব বরাবর, চাকতি যে পথে ঘুরতেছে সেই পথের সাথে লম্ব বরাবর, সেই পথে স্পর্শকের সাথে লম্ব বরাবর। বুঝছো? তাহলে স্পর্শক যদি এই হয়, বল যদি এই হয়, অ্যাঙ্গেল আমার 90, উপাংশ আমার f cos 90, দ্যাট মিন্স 0। এবং বৃত্তাকার পথের স্পর্শক বরাবর যদি যদি বলের উপাংশ শূন্য হয়, তার মানে কৌণিক ভরবেগ আমার সংরক্ষিত হইবে, হবে হবে। বুঝো? তাহলে কৌণিক ভরবেগ কি হবে? সংরক্ষিত হবে। বুঝছো? কৌণিক ভরবেগ কি হবে? সংরক্ষিত হবে। চলেন তাহলে আমরা ধরে মানে বুঝে তো গেলাম যে কৌণিক ভরবেগ কি হবে? সংরক্ষিত হবে। তাহলে পরে একটু দেখি, যদি কৌণিক ভরবেগ সংরক্ষিত হয় তাহলে summation of I omega I is equals to summation of IF omega F, তাই না? ভাইয়া নরমালি তো I omega is equals to IF omega F লিখতেন, এবার কেন সামেশন দিলেন? কারণ ভাই এতক্ষণ ধরে যে দুইটা ম্যাথ করছো সেই দুইটা ম্যাথে অবজেক্ট ছিল একটা, সিস্টেমের মধ্যে একটা অবজেক্ট ছিল, বাট এবার সিস্টেমে দুইটা অবজেক্ট আছে, একটা চাকতি একটা বস্তু, একটা চাকতি একটা বস্তু, দুইজনই ঘুরতেছে, ঠিক আছে। এবার অবজেক্ট আমাদের দুইটা। তাহলে বলো আদি কৌণিক ভরবেগের সমষ্টি কত হবে? আদি কৌণিক ভরবেগের সমষ্টি কত হবে? চাকতির আদি কৌণিক ভরবেগ প্লাস বস্তুর আদি কৌণিক ভরবেগ। শেষ কৌণিক ভরবেগের সমষ্টি কত হবে? চাকতির শেষ কৌণিক ভরবেগ প্লাস বস্তুর শেষ কৌণিক ভরবেগ। বলো চাকতির আদি কৌণিক ভরবেগ কত? বলো চাকতির জড়তার ভ্রামক কত? শিখাইছি আগের দিন ফর্মুলা, হাফ mr2 হাফ m। বলো আমি একবার লিখে দিলাম mr2, ঠিক আছে। চাকতির ভর কত রে? বলো চাকতির ভর কত? চাকতির ভর 4 কেজি। চাকতির এগুলো আগে দিন শেখানো হয়েছে। চাকতির ব্যাসার্ধ কত? 5 স্কয়ার প্লাস
বস্তুর আদি কৌণিক ভরবেগ, খেয়াল করো সংঘর্ষটা হওয়ার আগে বস্তু কি বৃত্তাকার পথে ঘুরতেছিল? না, ও তো সোজাসুজি ঘুরতেছিল। ও কি বৃত্তাকার পথে ঘুরতেছে? না, ও তো এখানে পরার পর বৃত্তাকার পথে ঘোরা শুরু করছে। তার আগে তো বৃত্তাকার পথে ঘুরতেছিলই না। তাহলে ওর আদি কৌণিক ভরবেগ কত? 0। বুঝছো? চাকতির আদি কৌণিক ভরবেগ আছে, ঠিক আছে, বাট বস্তুর তো নাই। কেন? কারণ সংঘর্ষের আগে তো বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছেই না। কৌণিক ভরবেগ কই থেকে থাকবে? বুঝো? শিওর? নাইস। এবার আসো আমার শেষ কৌণিক ভরবেগ। চাকতির শেষ কৌণিক ভরবেগ কত বলো? আহারে এখানে একটা ওমেগা ছিল রে, ওমেগা আই, আমি ওমেগা আই দিতে ভুলে গেছি। এটা জাস্ট জড়তার ভ্রমক লিখছি। এটা জাস্ট জড়তার ভ্রমক লিখছি। চাকতির ওমেগা আই কত ছিল? 40। ওটা লিখতে ভুলে গেছি। ওই যে আই ওমেগা আই, ঠিক আছে, লিখতে ভুলে গেছিলাম। চলো, চাকতির জড়তার ভ্রমক তো চেঞ্জ হচ্ছে না, কারণ চাকতির শেপও চেঞ্জ হয় নাই, চাকতির ওই যে কি বলে ঘূর্ণন অক্ষও চেঞ্জ হয় নাই। তো জড়তার ভ্রমক আমার চাকতির সেমই থেকে যাচ্ছে, 1/2 × 4 × 5 স্কয়ার। এখন কৌণিক বেগ এখন কত হবে সেটা তো জানি না, ধরলাম কথার কথা w হবে বা ওমেগা হবে। বলো এবার বস্তুর কি শেষ কৌণিক বেগ আছে? অবশ্যই আছে। বস্তু কিন্তু এবার ঘুরবে, বস্তু কিন্তু এবার চাকতির সাথে ঘুরবে। ধরো কথার কথা উপর থেকে একটা বস্তু পৃথিবীতে এসে পড়লো, এখন সে পৃথিবীর মধ্যে পড়ে আছে। ভাই আমি যদি বলি এই বস্তুর কি কোনো কৌণিক বেগ আছে? অবশ্যই আছে, কারণ পৃথিবী ঘুরতেছে। পৃথিবী যত কৌণিক বেগে ঘুরবে এই বস্তুও কিন্তু তত কৌণিক বেগে ঘুরবে। আমি দাঁড়ায় আছি, আমার কৌণিক বেগ আছে? অবশ্যই আছে। কত? পৃথিবী যত কৌণিক বেগে ঘুরতেছে সেটাই আমার কৌণিক বেগ। তাহলে একটা বস্তু উপর থেকে এসে পড়ে এখানে দাঁড়ায় রইল, ওর কি কৌণিক বেগ থাকবে? অবশ্যই থাকবে। কত? চাকতি যত কৌণিক বেগে ঘুরবে ও তত কৌণিক বেগে ঘুরবে। তাহলে চাকতির শেষ কৌণিক বেগ যদি ওমেগা হয়, এই বস্তুর শেষ কৌণিক বেগ কত হবে? ওমেগা, কারণ ওরা দুজন একসাথে আছে। বুঝছো? চলো, বস্তুর জড়তার ভ্রমক কি লিখবা? mr²। দেখো এই যে ঘূর্ণন অক্ষ থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব মোটামুটি সেম। কি লিখবা? mr²। ভর কত বস্তুর? 2। বলো দূরত্ব কত? 3 মিটার। 3 স্কয়ার ইনটু ওমেগা। বুঝছো? এখান থেকে জাস্ট ওমেগার মান বের করা লাগবে, এত রেডিয়ান পার সেকেন্ড। তোমার অ্যানসার বের হয়ে যাবে। বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? লেট মি নো। আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? কোনটা 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 বলো বলো বলো। আর একটু জল নিয়ে নিই, তোমরা একটু বলো আমাকে, তোমরা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? যে কথা তুমি দেখতেছেন ক্লাস, আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন না? কোনটা বলেন? বলো 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 তাড়াতাড়ি, ফার্স্ট। আমরা কি বুঝতে পারি নাকি বুঝতে পারি না? বুঝছি। জস বাকিদের ক্লিয়ার ভাইয়া? ওকে জস। তাহলে আমাদের মোটামুটি এই টপিক ক্লোজ। কৌণিক ভরবেগ এবং কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি ক্লোজ। এটা আমাদের হয়ে গেছে, এটা আমাদের হয়ে গেছে, ঠিক আছে? এটা আমরা পারবো এখন। ওকে চলো এইবার লেখো রোড ব্যাংকিং। এবার আমরা কি করব? রোড ব্যাংকিং, ঠিক আছে? আর তিনটা টপিক আমাদের বাদ আছে এই চ্যাপ্টারে। একটা হলো রোড ব্যাংকিং, একটা হলো রকেট এবং একটা হলো টর্ক। এই তিনটা পড়লেই আমাদের শেষ। ওকে চলো লেখো রোড ব্যাংকিং। রোড ব্যাংকিং, রোড ব্যাংকিং, রোড ব্যাংকিং মানে রাস্তার মধ্যে ব্যাংক বসানো না, এরকম কিছু না। রোড ব্যাংকিং মানে কিন্তু রাস্তার মধ্যে ব্যাংক ট্যাঙ্ক বসানো না, ঠিক আছে? আচ্ছা আমরা আসতেছি রোড ব্যাংকিং কি জিনিস। দেখো প্রথমে আমি তোমাকে একটা প্রশ্ন করি, সাইকেল চালাতে পারো? অনেকে আছে সাইকেল চালাতে পারো, যেমন আমি পারি। তো ছোটবেলায় আমরা যখন সাইকেল চালাতাম বা যারা বাইক চালাও তারা জানো, আমরা যখন মোড়ের কাছে যাই, একটা মোড় ঘুরি, একটু ভাবসাব নিয়ে বলি না যে কর্নারিং করি। আমরা কি করি? কর্নারিং করি। যারা বাইক চালাও তারা খুব ভালো মতো জানো, কর্নারিং করি। এত করে বাঁকাই যাই, ভাবসাব নিয়ে বাঁকাই, ঠিক আছে? কিন্তু এই ভাব নেওয়ার পিছনে কিন্তু কারণ আছে। সো এরপর যদি কেউ তোমাকে বলে ছেলেটার কি ভাব নিয়ে বাঁকায়, তোমরা বলবা there's some physics behind it, ঠিক আছে? আমরা হুদাই এমনি করে শুয়ে পড়ি না, এর পিছনে ফিজিক্স আছে, ঠিক আছে? আসতেছে ফিজিক্সটা কি, ঠিক আছে? খেয়াল করো, আমরা যখন মোড় বাঁকাই এমনি করে বাঁকাই যাই, মোড় যখন ঘুরি এমনি করে বাঁকাই যাই, কিছুটা এমনি করে হেলে পড়ি, হ্যাঁ এই সাইডে এমনি করে হেলে পড়ি। প্রশ্ন হলো কেন হেলে পড়ি? দেখ এই হলো একটা রাস্তার বাঁকা একটা মোড়,
তুমি আমাকে একটা কথা বলো, একজন সাইকেল চালক বা একজন মোটর সাইকেল চালক যদি এই পথটা অতিক্রম করতে চায়, দেখো এটা কি একটা বৃত্তচাপ, তাই না? এটা কি একটা বৃত্তচাপ, মানে একটা বৃত্তাকার পথের অংশ। এই যে রাস্তার এই অংশটা, হ্যাঁ, এটা কি একটা বৃত্তচাপ, একটা বৃত্তচাপ অথবা বৃত্তাকার পথের অংশ, একটা বৃত্তাকার পথের অংশ। বুঝি এটা কি একটা বৃত্তচাপ অথবা বৃত্তাকার পথের অংশ। এখন আমরা জানি কোনো অবজেক্ট যদি বৃত্তাকার পথে ঘুরতে চায় বা বৃত্তাকার পথের একটা অংশ ঘুরতে চায়, তার কেন্দ্রমুখী বল থাকা মাস্ট। কেন্দ্রমুখী বল ছাড়া সে কোনোভাবেই এই বৃত্তাকার পথ ঘুরতে পারবে না। যদি পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রমুখী বল সে যোগান দিতে পারে, তাহলে সে বৃত্তাকার পথ বা বৃত্তাকার পথের অংশ বা বৃত্তচাপ ঘুরে আসতে পারবে, আদারওয়াইজ না। কেন্দ্রমুখী বল কেমনে বের করে? mv স্কয়ার বাই r। কেন্দ্রমুখী বল কোন দিক কাজ করে? বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। ধরো এটা কেন্দ্র এখানে, তার মানে এই দিকে। যখন বস্তু এখানে থাকবে তখন এই দিকে, যখন বস্তু এখানে থাকবে তখন এই দিকে, যখন বস্তু এখানে থাকবে তখন এই দিকে, যখন বস্তু এখানে থাকবে তখন এই দিকে। অলওয়েজ বৃত্তাকার পথে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে আমাদের কেন্দ্রমুখী বল কাজ করে। এন্ড যদি তুমি কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারো, তাহলেই তুমি শুধুমাত্র সেই বৃত্তাকার পথ ঘুরে আসতে পারবা, আদারওয়াইজ না। যদি পর্যাপ্ত পরিমাণে যে mv স্কয়ার বাই r পরিমাণ কেন্দ্রমুখী বলের যোগান তুমি দিতে পারো, তাহলেই তুমি বৃত্তাকার পথ ঘুরে আসতে পারবা সাকসেসফুলি, আদারওয়াইজ না, কদাপি সম্ভব নয়। ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা হেলি কেন, আমরা কেন হেলি? ধরো এইটা একজন সাইকেল চালক, হ্যাঁ, কি একজন সাইকেল চালক, ওকে। ধরো সাইকেলটা কিরকম দেখতে, সো এই 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 সাইকেল চালক হবে, হ্যাঁ। তো সাইকেল চালক সাইকেল চালা আসতেছে, সে কি চাচ্ছে? বৃত্তাকার পথ ঘুরতে, হ্যাঁ। এই বৃত্তাকার পথটা সে ঘুরতে চাচ্ছে। এখন ধরো সে সোজা, সে বাঁকায় না, সে সোজা হয়ে আছে, সে একটুও বাঁকায় না, একদম স্ট্রেইট হয়ে আছে, ওকে। তাহলে বলো সে কোন দিক বরাবর বল প্রয়োগ করতেছে? মেঝেতে, নিচের দিকে, mg মানে সে রিঅ্যাকশন ফোর্স কোন দিক পাবে? তার বরাবর r মানে রিঅ্যাকশন ফোর্স কোন দিক কাজ করে? অবজেক্ট যে বরাবর, রিঅ্যাকশন ফোর্স সে বরাবর। আমি সোজা থাকলে রিঅ্যাকশন ফোর্স সোজা, আমি বাঁকাইলে রিঅ্যাকশন ফোর্স বাঁকাবে, আমি এই দিক বাঁকাইলে রিঅ্যাকশন ফোর্স এই দিক বাঁকাবে। আমি বা অবজেক্ট যে বরাবর থাকবে, রিঅ্যাকশন ফোর্সও সে বরাবর কাজ করবে। ঠিক আছে? ওকে, নাইস। তাহলে রিঅ্যাকশন ফোর্স এই বরাবর। আমি তোমাকে প্রশ্ন করলাম, এই বরাবর কোনো বল আছে? দেখো রিঅ্যাকশন ফোর্সের সাথে এটার অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এই বরাবর রিঅ্যাকশন ফোর্সের উপাংশ কত? r cos 90 মানে 0। তার মানে এই বরাবর রিঅ্যাকশন ফোর্সের উপাংশ 0। তার মানে এই বরাবর আমার কোনো বল বা বলের উপাংশ নাই। এই বরাবর কোনো বল বা বলের উপাংশ নেই। এই বরাবর কোনো বল বা বলের উপাংশ নেই। এখন দেখো আমরা আগেই বলছিলাম কেন্দ্রমুখী বল কোনো নিজস্ব বল না। মনে আছে সেই কেন্দ্রমুখী বলের লেকচার? কেন্দ্রমুখী বল নামে কোনো নিজস্ব বলই নাই। অন্য কোনো একটা বল কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে বা কেন্দ্রমুখী বলের যোগান দেয়। এখন যে বরাবর তোমার কেন্দ্রমুখী বল দরকার, মানে যে বরাবর দরকার, হ্যাঁ, এটা হলো টপ ভিউ, এটা হলো ফ্রন্ট ভিউ। ধরো তুমি উপর থেকে, আকাশ থেকে দেখতেছো, দেখতে এরকম লাগবে। যদি সামনে থেকে দেখো এরকম লাগবে, ঠিক আছে? তো আমার এই বরাবর কি দরকার? কেন্দ্রমুখী বলে যে এই বরাবর কেন্দ্রমুখী বল দরকার। বাট এই বরাবর তো আমার কোনো ফোর্সই নাই। তাহলে কে দিবে কেন্দ্রমুখী বলের যোগান? তার মানে কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার মতো কেউ নাই। যদি কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার মতো কোনো ফোর্স না থাকে, তার মানে এই অবজেক্ট বা এই ব্যক্তি কেন্দ্রমুখী বল পাবে না পর্যাপ্ত পরিমাণে। যদি কেন্দ্রমুখী বল না পায়, তাহলে সে বৃত্তাকার পথ ঘুরতে পারবে না। বৃত্তাকার পথ ঘুরতে পারবে না, ঘুরতে পারবে না। বৃত্তাকার পথ ঘুরতে পারবে না। বুঝতে পারছো? যদি পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রমুখী বলের যোগান দিতে না পারে, বৃত্তাকার পথ ঘুরতে পারবে না। এখন তাহলে ভাই আমরা বাঁকাই কেন? খেয়াল করো, তুমি যখন বাঁকাবা তখন একটা কাহিনী হবে। তুমি যখন বাঁকাবা তখন একটা কাহিনী হবে। দেখো, তুমি যখন বাঁকাবা তখন একটা কাহিনী হবে। আচ্ছা, তুমি বললা ভাইয়া আমি 20 ডিগ্রি কোণে বাঁকাই দিয়েছি। কত কোণে বাঁকাইছো? 20 ডিগ্রি কোণে বাঁকাইছো। আচ্ছা ভাইয়া 20 ডিগ্রি কোণে বাঁকাইছো এরকম হয়েছে, কিরকম হয়েছে? যেরকম হয়েছে, হ্যাঁ, ধরো কথা এরকম হয়েছে, এরকম, 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 ওকে। আচ্ছা, তাহলে এই 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 এই
এখন কথা হলো ভাইয়া 20 ডিগ্রিটা কোনটা? 20 ডিগ্রি কি এইটা নাকি 20 ডিগ্রি এইটা? 20 ডিগ্রি কোনটা? 20 ডিগ্রি কি ভূমির সাথে নাকি উলম্বের সাথে? কার সাথে? উত্তর হলো উলম্বের সাথে। যদি কিছু বলা না থাকে অ্যাঙ্গেল অবশ্যই উলম্বের সাথে বলা লাগবে এই কেসে। কেন ভাইয়া? ভাইয়া তুমি কি শুয়ে শুয়ে সাইকেল চালাতেছিলা? না, তুমি এইভাবে খাড়া হয়ে সাইকেল চালাচ্ছিলে, একদম করে একদম স্ট্রেইট। তুমি বললা ভাইয়া আমি 20 ডিগ্রি বাঁকায় গেছি, তাহলে কোন জায়গা থেকে 20 ডিগ্রি বাঁকাইছো? এইখান থেকে, তাই না? তুমি ছিলা এমনি, তুমি 20 ডিগ্রি বাঁকাইছো কোন জায়গা থেকে? এখান থেকে। তাহলে 20 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা সেটা কোন জায়গা থেকে নেওয়া লাগবে? উলম্ব থেকে, ভূমি থেকে না। বুঝে যায় কথা? তুমি এমনি করে আসো স্ট্রেইট। তুমি বললে ভাইয়া আমি থিটা কোণে বাঁকাই গেছি, কোন জায়গা থেকে বাঁকাইছো? উলম্ব হতে বাঁকাইছো, ভূমি হতে না। তুমি শুয়ে শুয়ে সাইকেল চালাচ্ছিলে না, তুমি এমনি করে শুয়ে ছিলা না যে 20 ডিগ্রি উঠবা। তুমি কি শুয়ে ছিলা 20 ডিগ্রি উঠবা? নো, তুমি এমনি করে সোজা ছিলা। তুমি বলছো আমি থিটা কোণে বাঁকাইছি, কোন জায়গা থেকে? উলম্ব থেকে। সো যদি বলে একজন চালক 20 ডিগ্রি কোণে বাঁকাই গেল, সেই অ্যাঙ্গেল অবশ্যই উলম্বের সাথে অ্যাঙ্গেল, একদম 100% শিওর। কেউ যদি বলে যে উলম্ব আনুভূমিক উল্লেখ না থাকলে বোঝা যাবে না, দ্যাটস রং। যদি কিছু উল্লেখ না থাকে সেটা উলম্বের সাথেই হবে, কারণ সে এইভাবে বসেছিল, উলম্বের সাথে ছিল। সে থিটা কোণে বাঁকাইছে মানে সে উলম্ব থেকে থিটা কোণে বাঁকাইছে। বুঝছো? মাথাটা নিয়ে তাহলে অ্যাঙ্গেলটা কার সাথে? অবশ্যই উলম্বের সাথে। আর যদি উল্লেখ করে দেয় আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল, তখন তার অবশ্যই বোকার মতো উলম্বের সাথে দিতে যাবে না। যদি উল্লেখ করে দেয় তাহলে তো দিলই, আর যদি উল্লেখ করে না দেয় অবশ্যই উলম্বের সাথে। বুঝছো? আচ্ছা, তাহলে এই দেখো আমার এনজি কাজ করতেছে এই বরাবর। বলো রিঅ্যাকশন ফোর্স কোন বরাবর? এই বরাবর? নো 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 নো। অবজেক্ট বা ব্যক্তি যেদিকে, রিঅ্যাকশন ফোর্স সেদিকে। আমি সোজা থাকলে রিঅ্যাকশন ফোর্স সোজা, আমি বাঁকাইলে বাঁকা। আমি সোজা থাকলে সোজা, আমি বাঁকাইলে বাঁকা। ওকে, তাহলে রিঅ্যাকশন ফোর্স এই দিকে। বলো এই বরাবর রিঅ্যাকশন ফোর্সের রূপাংশ কত? আর cos থিটা। এই বরাবর কত? আর sin থিটা। বুঝছো? কত? আর sin থিটা। কত? আর sin থিটা। বুঝি? শিওর? ওকে, নাইস, ভেরি নাইস। এখন বলো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে চায় আমার কি লাগবে? কেন্দ্রমুখী বল। কোন দিকে? এই দিকে। এইবার কি এই বরাবর কোনো বল আছে? অবশ্যই আছে, সেটা হলো r sin থিটা। এবং এই বলটা এবার কি করবে? কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে, বা কেন্দ্রমুখী বলের যোগান দিবে। কি করবে? কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে বা কেন্দ্রমুখী বলে যোগান দিবে। ঠিক আছে? এবং অপর দিকে দেখো আর cos থিটা কার সমান হবে? mg সমান হবে। ঠিক আছে? কেমনে বুঝলেন ভাইয়া সমান হবে? ভাইয়া যদি সমান না হইতো তাহলে এইটা অবশ্যই কোনো না কোনো দিকে মুভ করতো। ঠিক আছে? দেখো y অক্ষ বরাবর কোনো মুভমেন্ট আছে না, তার মানে y অক্ষ বরাবর লব্ধি বল কত? শূন্য। তার মানে এটা সমান, একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে। ওকে, আচ্ছা নাইস। তাহলে আমি চলো 1 আর 2, এগুলো 1, এগুলো 2। 1 ডিভাইডেড বাই 2 কত? 1 ডিভাইডেড বাই 2 কি হবে বলো? কি হবে? কি হবে বললে কি হবে? tan থিটা is equals to v square divided by rg. tan theta is equals to v square divided by rg. সো এই হলো ফর্মুলা। তোমারে বললো একজন সাইকেল চালক 20 মিটার পার সেকেন্ড বেগে কি করতে চায়? একটা মোড় ঘুরতে চায়। 20 মিটার পার সেকেন্ড বেগে কি করতে চায়? একটা মোড় ঘুরতে চায়। সেই মোড়ের ব্যাসার্ধ এত মিটার। তাকে কত কোণে বাঁকাইতে হবে? তাকে উলম্ব হতে কত কোণে বাঁকাইতে হবে, বা তাকে কত কোণে বাঁকাইতে হবে? এই হলো ফর্মুলা। এখান থেকে থিটা বের করা লাগবে। যদি প্রশ্ন করে তাকে আনুভূমিকের সাথে কত কোণে বাঁকানো লাগবে, দেখো এই অ্যাঙ্গেলটা কার সাথে? থিটা। এই ফর্মুলার মধ্যে থিটা কার সাথে? উলম্বের সাথে। কার সাথে? উলম্বের সাথে। যদি প্রশ্ন করে আনুভূমিকের সাথে কত কোণে বাঁকানো লাগবে, কি করবা? 90 মাইনাস থিটা করে দিবা। তাহলে এইটা হবে কার সাথে? আনুভূমিকের সাথে। বুঝছো? এত প্যারা নয়। এটা কার সাথে হবে? আনুভূমিকের সাথে। কার সাথে হবে? আনুভূমিকের সাথে। এইখানে ফর্মুলার মধ্যে থিটা সেটা কার সাথে? উলম্বের সাথে। যদি বলে আনুভূমিকের সাথে 90 মাইনাস থিটা করে দিবা, শেষ। বুঝো? বুঝো? কোনো প্যাচ আছে এখানে? কোনো প্যাচ আছে? কিছু বলা না থাকলে কার সাথে অ্যাঙ্গেল? অবশ্যই উলম্বের সাথে। মনের ভুলেও আনুভূমিক না। ঠিক আছে? বুঝছো? নাইস। আমি একটু জানো বুঝছো নাকি বুঝো নাকি? ভাই কনসেপ্ট কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? কনসেপ্ট কি ক্লিয়ার এই পর্যন্ত নাকি ক্লিয়ার না? জাস্ট লাইক ইউ নো, ইজ এভরিথিং ক্লিয়ার অর নট? আমরা কি পর্যন্ত বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? বলো 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 বলো। বাচ্চা বলো বল, জানা তো তোমরা কি বুঝতে পারছো
নাকি বুঝতে পারোনি? বলো বলো। ভাই ভাই আজকে গরম লাগতেছে কেন? নবে ঠান্ডা লাগে, সে গরম লাগতেছে। ক্লিয়ার ভাইয়া? ওকে, নাইস। বাকিদের ক্লিয়ার? কত বড় আচ্ছা, ওকে ক্লিয়ার, ওকে জাস্ট। এখন এটা গেল সাইকেল, বাইক এগুলোর জন্য। এখন ধরো তোমার একটা মার্সিডিজ বেঞ্জ আছে, এখন তুমি কি মার্সিডিজ বেঞ্জ এমনি করে বাঁকাই ফেলাইবা? না না। তাহলে ওরা কেমনে বাঁক ঘুরবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার জন্য রোড ব্যাংকিং করা লাগবে। কি করা লাগবে? তার জন্য রোড ব্যাংকিং করা লাগবে। কিভাবে ভাইয়া, কিভাবে? চলো দেখি। আবারও আপু, কি আঁকবা? দেখো। চলো, এই হলো একটা কি বৃত্তাকার পথ। এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? আর। ঠিক আছে, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? আর। তুমি তোমার মার্সিডিজ বেঞ্জ নিয়ে আগাচ্ছ। কি করতেছো? আগাচ্ছ। এই বৃত্তাকার পথটা তুমি ঘুরতে চাও। ঠিক আছে, তুমি তোমার মার্সিডিজ নিয়ে এই বৃত্তাকার পথটা ঘুরবা। ওকে, এটা তোমার ইচ্ছা। ওকে, এখন তার জন্য তোমার কি লাগবে? কেন্দ্রমুখী বললাম কোন বরাবর? এইখানে যখন আসবে তখন এই বরাবর, এখানে যখন আসবে তখন এই বরাবর, এখানে যখন আসবে তখন এই বরাবর। ঠিক আছে, যখন যেখানে যাবা তখন সেখানে বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে তোমার কেন্দ্রমুখী বল মাস্ট। পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রমুখী বল ছাড়া বৃত্তাকার পথে ঘোরা ইম্পসিবল। দ্যাটস আ ইম্পসিবল ব্যাপার। ঠিক আছে, আচ্ছা এখন ধরো এই তোমার মার্সিডিজ বেঞ্জ। হ্যাঁ, কথা আমার ছবি আঁকা ভালো হবে না, আর আমার ছবিতে চোখ, নাক, মুখ সবই থাকবে। ওকে, কেন? কারণ আমি বোঝানোর চেষ্টা করতেছি গাড়িটা সামনের দিকে আসতেছে। হ্যাঁ, তো গাড়ির চোখ, নাক, মুখ আছে, এন্ড যেহেতু এটা মার্সিডিজ বেঞ্জ, সো লোগো থাকাটা আবশ্যক। ওকে, সো এই হলো আমাদের গাড়ি। সেটা কোন দিকে আসতেছে? সামনের দিকে আসতেছে। এইটা তোমার মার্সিডিজ। ওকে, তুমি তোমার মার্সিডিজ নিয়ে সামনের দিকে আগাচ্ছ। এখন তুমি চিন্তা করো এই মার্সিডিজটা কোন দিকে বল প্রয়োগ করবে? রাস্তায় নিচের দিকে। এনজি রিঅ্যাকশন ফোর্স কোন দিকে পাবে? টুট 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 উপরের দিকে। ঠিক আছে, বলো আমি যদি প্রশ্ন করি এই বরাবর রিঅ্যাকশন ফোর্সের উপাংশ কত? ভাইয়া r cos 90 কত? r cos 90 মানে 0। দ্যাট মিন্স এই বরাবর আমার রিঅ্যাকশন ফোর্সের কোনো উপাংশই নাই। দেন এখন যদি জিজ্ঞেস করি এই বরাবর কি কোনো বল আছে? এই বরাবর কি কোনো ফোর্স আছে? কোনো ফোর্স নাই, কোনো ফোর্সই নাই। যদি কোনো ফোর্স না থাকে কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে? যদি এই বরাবর কোনো ফোর্সই না থাকে কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে? কেউ দিতে পারবে না। যদি কেন্দ্রমুখী বলের যোগান দিতে কেউ না পারে, যদি কেন্দ্রমুখী বল না থাকে, বৃত্তাকার পথে তুমি তোমার গাড়ি নিয়ে কেমনে ঘুরবা? ঘুরতে পারবা না। বুঝছো? সো রাস্তা যদি এরকম থাকে তখন এমনি করে বৃত্তাকার পথে ঘোরা সম্ভব না, কারণ কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার মতো কোনো ফোর্স অ্যাকচুয়ালি এখানে থাকবে না। এখন তুমি কি করবা? ভাইয়া এখন আমি কি করব? এখন তুমি বললা ভাইয়া আমি না স্টান্ট করতে পারি, কার স্টান্ট পারি, আমি আমার মার্সিডিজটা এরকম বলবো ভাইয়া ও সো নাইস। চলো দেখো আমরা আমাদের মার্সিডিজটা কি করব। চলো একটু পাইতারি করি, একটু মারপিট করি। ওকে, একটু বড় চাকা। হ্যাঁ, ওকে, মারপিট করি। ভাইয়া আমরা আমাদের মার্সিডিজটাকে এরকম করে ফেলবো। ওকে, লোগোটা হারিয়ে গেল। শান্ত ধর। ওকে, এখন আমার পছন্দের গাড়ি। ঠিক আছে, ওকে ভাইয়া আমি এইভাবে চলবো, আমি একটা সাইড বাঁকাই দিব ভাইয়া, তাহলে রিঅ্যাকশন ফোর্স হবে এরকম ভাইয়া। আর পারফেক্ট মানে এটা আই নো। অ্যাঙ্গেল হবে ভাইয়া থিটা, এই বরাবর হবে ভাইয়া r cos থিটা, ভাইয়া এই বরাবর হবে r sin থিটা, এন্ড এই r sin থিটা কি করবে? কেন্দ্রমুখী বলের যোগান দেবে। ভাই প্র্যাকটিক্যাল লাইফে কি এরকম হয়? তুমি যখন রাস্তা বাঁকাও গাড়ি এমনি করে বাঁকাই দাও? নো। যখন রাস্তা বাঁকাও তুমি গাড়ি এমনি করে বাঁকাই দাও? না। ঠিক আছে, তো এইসব চিন্তা ভাবনা আপাতত করা যাবে না। ঠিক আছে, তাহলে ভাই কি করা লাগে? ভাই আমি কিন্তু অনেক সুন্দর গাড়ি আঁকছিলাম রাইট। প্রমিত ভাইয়া এত প্রতিভা কই রাখবে? আমিও বুঝি না, মাঝে যখন ঘুমাইতে যাই বুঝছো এদিক ওদিক দিয়ে পড়ে যায়। সকালবেলা আম্মা এসে বলে যে তোর এই প্রতিভাটা পড়ে গেছে,
মানে একটা অন্যরকম ব্যাপার, আমি বুঝে পারতেছি না, বুঝছো? আমি যখন ঘুমাই ঘুমাই দেখি প্রতিভা এদিক দিয়ে পরে ওদিক দিয়ে পরে, আম্মু সকালবেলা আবার ঝাড়ু যখন দেয় তো বসে কাজের লোক তখন আসে যে ভাইয়া আপনার এই প্রতিভাটা পড়েছিল, রেখে দেন। আহা, দু একটা প্রতিভা খুলে পড়ছে, যাও এটা তুমি নিয়েছো, আমি আবার দিয়ে দিই, বুঝছো? চাপা মারলাম। চলো দেখো, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করি, আমরা রাস্তাটাকে বাঁকাই দিই, ঠিক আছে? কিভাবে? এই যে এইভাবে দেখো, আমরা কি করি, রাস্তার একটা সাইডকে উঁচা করে দিই। আমরা কি করি, রাস্তার একটা সাইডকে উঁচা করে দিই। কি করি, রাস্তার একটা সাইডকে উঁচা করে দিই, বুঝছো? একটা সাইডকে কি করি, উঁচা করে দিই। রাস্তা ছিল এরকম, একটা সাইডকে টেনে উঁচা করে দিয়েছি, ধরো h মিটার পরিমাণ উঁচা করে দিয়েছি। ওকে ওকে, আচ্ছা, ধরো থিটা করে উঁচা করছি। ওকে, এখন রাস্তার একটা সাইড উঁচা করলে গাড়ির একটা সাইড তো অটোমেটিক্যালি উঁচা হয়ে যাবে। গাড়ির একটা সাইড তো অটোমেটিক্যালি উঁচা হয়ে যাবে। বুঝো না কি বুঝো না? গাড়ির একটা সাইড কি হবে, যে গাড়ি কোন দিকে আসতেছে, সামনের দিকে। হ্যাঁ, কেমনে বুঝবো? এই যে গাড়ির চোখ নাক কান মুখ থেকে, ঠিক আছে? গাড়ি কোন দিকে আসতেছে, সামনের দিকে। এই যে আমাদের মার্সিডিজ, ঠিক আছে, কোন দিকে আসতেছে, সামনে। বুঝছো? দেখো গাড়ি অটোমেটিক্যালি বাঁকায় গেছে। আমাকে একটা কথা বলো, রিঅ্যাকশন ফোর্স কোন দিকে কাজ করবে? তাহলে আমি বরাবর দাগ দিলাম, তাহলে এইভাবে আমাদের রিঅ্যাকশন ফোর্স আসবে। ওকে, কোনো সমস্যা আছে? তাই ডাক্তার একটু বলো, কোনো সমস্যা আছে? নাই। ওকে, চলো এবার দেখো, আমি একটা লম্ব আঁকলাম। লম্ব, দেখো কোনো সমস্যা আছে? নাই। কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, দেখো আমার লম্ব একটু বাঁকা হয়েছে হালকা, সরি ফর দ্যাট। এটা একটু এই বরাবর হবে। এবার ঠিক আছে। ওকে, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। ভাইয়া এইটা 90 ডিগ্রি, এটা যদি থিটা হয়, এটা কত হবে? 90 মাইনাস থিটা। কত হবে? 90 মাইনাস থিটা। এটা আমি একটা লম্ব আঁকছি এই তলের উপর, 90 ডিগ্রি থিটা, তাহলে এটা কত হবে? 90 মাইনাস থিটা। বলো তো ভাইয়া, এইটা এই যে আর, হ্যাঁ, এটা কোন তলের সাথে লম্ব? এটা কোন তলের সাথে লম্ব? এইটা এই যে এই তলের সাথে লম্ব। কোন তল? এই যে বাঁকা তলটা, হ্যাঁ, আনত তলটা, ইনক্লাইনড সারফেসটার সাথে পারপেন্ডিকুলার বা লম্ব। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, এটাও কি হবে? 90 ডিগ্রি হবে। বুঝাই তো যায়? তাহলে এই পাশেরটাও কি হবে? 90 ডিগ্রি হবে। ভাইয়া এই পাশের টোটালটা যদি 90 ডিগ্রি হয় এন্ড এইটুক যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? থিটা। কি হবে? থিটা। বুঝছো বুঝছো বুঝছো? আরেকবার দেখো, এইটা এই তলের উপর লম্ব, এইটা এই তলের উপর লম্ব, ঠিক আছে? তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা থিটা, এটা 90 মাইনাস থিটা। ওকে, এবং যেহেতু এইটা এই তলের উপর লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এবং এই 90 ডিগ্রি এইটুকু হলো 90 মাইনাস থিটা, তাহলে এইটুকু কত হবে? থিটা। এখন এইটা যদি থিটা হয়, এইটা আর এটা কি কোণ? এইটা আর এটা কি কোণ? বিপরীত কোণ, তাহলে এটাও কি হবে? থিটাই তো হবে। বুঝছো? তার মানে তুমি রাস্তাকে যদি থিটা কোণে বাঁকাও, গাড়িও অটোমেটিক্যালি থিটা কোণেই বাঁকাই যাবে। রাস্তাকে যদি তুমি থিটা কোণে বাঁকাও বা থিটা কোণে উঁচা করো, ইনক্লাইন্ড করো, আনত করো, গাড়ি অটোমেটিক্যালি লম্ব হতে থিটা কোণে সরে আসবে। বুঝছো আমার কথা? গাড়ি আর কেমন ছিল, এখন ছিল রিঅ্যাকশন ফোর্স, তাই না? এখন দেখো থিটা কোণে সরে আসছে, তার মানে তুমি যত কোণে রাস্তা বাঁকাবা, গাড়িও তত কোণেই সরে আসবে, বা রিঅ্যাকশন ফোর্স তত কোণেই সরে আসবে। বুঝছো? নাইস। তাহলে এই বরাবর উপাংশ কত হবে? আর cos থিটা। এই বরাবর কত হবে? আর sin থিটা। নিচের দিকে কি আছে? mg। বুঝি? mg। বুঝি? ভেরি নাইস। তাহলে দেখো, আর cos থিটা is equals to mg and r sin থিটা কি করবে? কেন্দ্রমুখী বলে যোগান দিবে, মানে mv স্কয়ার বাই r। এটাকে এটা দিয়ে ভাগ করো, tan থিটা is equals to v স্কয়ার বাই r। কিউ জায়গার ফর্মুলাটা আবারও পেয়ে যাবে, তার মানে এই ফর্মুলা সব কেসেই থাকবে। এন্ড কেয়ারফুল, এই যে থিটাটা, এই যে থিটাটা যত কোণে রাস্তাটাকে তুমি আনত করছো, এই থিটাটাকে বলা হয় ব্যাংকিং কোণ। এবং এই যে রাস্তা আনত করার যে ব্যাপারটা, এই ফেনোমেননটা বা এই ঘটনাটাকে বলা হয় রোড ব্যাংকিং। ঠিক আছে? যেন গাড়ির বৃত্তাকার পথে ঘুরতে পারে, ব্যাংকিং কোণ। এই থিটাটাকে কি বলা হয়? ব্যাংকিং কোণ। এবং এই যে ঘটনাটা, যে কাজটা তুমি করলা, এটাকে কি বলে? রোড ব্যাংকিং। বুঝছো রোড ব্যাংকিং কি জিনিস? বুঝছো? বুঝছো ব্যাংকিং কোণ কি জিনিস? তো তোমাকে যদি বলে ব্যাংকিং কোণ বের করো, বাকি সবকিছু দেওয়া থাকবে, এই যে ফর্মুলা, একটাই ফর্মুলা, কোনো ফর্মুলা নেই। ঠিক আছে? বুঝছেন? বুঝছেন? এখন আরেকটা প্রশ্ন করতে পারে, একটা প্রশ্ন করতে পারে ব্যাংকিং কোণ কত, তার জন্য ফর্মুলা এইটা। আরেকটা প্রশ্ন করতে পারে রাস্তা কতখানি উঁচা করা লাগবে, মানে এই যে এইচ এর মানটা কত।
প্রশ্ন করতে পারে রাস্তা কতখানি উঁচা করা লাগবে, মানে এইচ এর মানটা কত। এবার দুইটা জিনিস খেয়াল করো। এই যে আর, এই আরটা হলো রাস্তার ব্যাসার্ধ, যেটা রাস্তার ব্যাসার্ধ। এটা হলো এই যে এই আরটা, এই যে আর ওই আরটা, ওই যে আরটা, ওই যে ফর্মুলার মধ্যে আরটা আছে, ওইটা হলো রাস্তার ব্যাসার্ধ। আরেকটা জিনিস আছে, রাস্তার একটা সাইড থেকে আরেকটা সাইডে দূর। ধরো আমি এই সাইডে, তুমি ওই সাইডে। হ্যালো, তোমার নাম ধরো সিয়াম। হ্যালো সিয়াম, তুমি বলছো হ্যালো প্রমিত ভাইয়া। আমি রাস্তার এই পাশে, তুমি রাস্তার ওই পাশে, দুজনের মধ্যবর্তী যে দূরত্ব রাস্তার এক পাশ থেকে আরেক পাশ, ওইটা হলো রাস্তার প্রস্থ। তাহলে এই যে এক পাশ থেকে আরেক পাশের যে দূরত্ব, এটা কি বলবো? রাস্তার প্রস্থ। রাস্তার প্রস্থ এটাকে প্রকাশ করা হয় ডি দ্বারা। কি দ্বারা? ডি দ্বারা। তাহলে আমি কি বলতে পারি, এই যে রাস্তার এক পাশ থেকে আরেক পাশের যে দূরত্ব, রাস্তার এক পাশ থেকে আরেক পাশের যে দূরত্ব, মানে এই এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, এটা হলো আমাদের ডি। রাস্তার এক পাশ থেকে আরেক পাশের যে দূরত্ব, সেটা হলো আমাদের ডি। তাহলে যদি ত্রিভুজটাকে আমি আরেকটা রাখি, খেয়াল করো, এই হলো আমার থিটা, এটা হলো আমার ডি, এন্ড এটা হলো আমার এইচ, মানে একটা সাইডের চেয়ে আরেকটা সাইড কতখানি উঁচা করা লাগবে। এখন নরমালি এই ব্যাংকিং কোণ অনেক ছোট, ব্যাংকিং কোণ বা ব্যাংকিং অ্যাঙ্গেল অনেক ছোট। কি হয়? অনেক ছোট। ভাই তুমি কি রাস্তা একদম এরকম এরকম বাঁকা দেখো, এরকম উঁচা দেখো না, বোঝাই যায় না কতটুকু উঁচা, ঠিক আছে? তার কারণ কি, অনেক ছোট হয়, অনেক ছোট হয়। কত ছোট হয়? অনেক। কত ছোট হয়? অনেক, অনেক ছোট হয় ভাই, অনেক ছোট হয়, ঠিক আছে? ব্যাংকিং কোণ কি হয়? অনেক ছোট হয়। আর যেহেতু ব্যাংকিং কোণ ছোট হয়, আমরা জানি থিটার মান ছোট হলে আমরা লিখতে পারি sin থিটা ইজ ইকুয়ালস টু cos থিটা। কি লিখতে পারি? sin থিটা ইজ ইকুয়ালস টু tan থিটা। cos থিটা বলতে কি লিখতে পারি? sin থিটা ইজ ইকুয়ালস টু tan থিটা। কেন হয়? দেখো tan থিটা মানে কি? tan থিটা মানে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। সো থিটা যখন অনেক অনেক ছোট হবে, তখন cos থিটার মান কত হবে? 1 হবে। ক্যালকুলেটর করে দেখো তাহলে বুঝবে। সো cos থিটার মান যদি আমার 1 হয়, তাহলে সামথিং ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়ালস টু সামথিং। আমার tan থিটা ইজ ইকুয়ালস টু sin থিটা হবে। ওকে? তো sin থিটা মানে জানো কত? sin থিটা মানে কত? sin মানে কত বলো? লম্ব বাই অতিভুজ, মানে h ডিভাইডেড বাই d। tan থিটা মানে কত পাইছো? v স্কয়ার বাই rg। তাহলে h এর মান কত হবে? v স্কয়ার বাই rg ইনটু d। ঠিক আছে? ফর্মুলা পাইছো, এইগুলো ফর্মুলা। সো যদি বলে কত কোণে রাস্তা বাঁকানো লাগবে, হিয়ার ইজ দ্য ফর্মুলা, tan থিটা ইজ ইকুয়ালস টু v স্কয়ার বাই rg। যদি বলে রাস্তার একটা সাইড আরেকটা সাইড চেয়ে কতখানি উঁচু করা লাগবে, হিয়ার ইজ দ্য ফর্মুলা, h ইজ ইকুয়ালস টু v স্কয়ার বাই rg ইনটু d। আর মানে কি? রাস্তার ব্যাসার্ধ, মানে রাস্তাটা যে বৃত্তাকার পথের অংশ, সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। ডিটা কি? রাস্তার প্রস্থ, মানে রাস্তার একটা সাইড থেকে আরেকটা সাইডের দূরত্ব। এই ডিফারেন্স বোঝা লাগবে। আর ডি গোলানো যাবে না। আর কি? রাস্তাটা, এই যে বৃত্ত চাপটা, ছোট্ট বৃত্ত চাপটা, এটা যে বৃত্তাকার পথের অংশ, সেটার ব্যাসার্ধ হলো তোমার আর। ডিটা কি? রাস্তার একটা সাইড থেকে আরেকটা সাইডের যে দূরত্ব, সেটা হলো রাস্তার প্রস্থ বা ডি। বুঝছো? সো রোড ব্যাংকিং এ এর চেয়ে বেশি ফর্মুলা নাই ভাই, সব ফর্মুলা হয়েছে। বুঝছো নাকি বুঝো না বলো? সব কিছু একসাথে আছে, বুঝতে পারিয়াছেন নাকি বুঝতে পারেন নাই আমাকে জানাই দিলেই হয়ে যায়। হয়ে যায়। ক্লিয়ার ব্রো? ভেরি নাইস, ভেরি নাইস। বলো 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 বলো। হ্যাঁ, বুঝছো ভাই? ক্লিয়ার দাদা? ওকে, ভেরি জোস, ভেরি জোস। বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? বাকিদের বুঝছি। নাইস, জোস জোস জোস। বুঝছি দাদা। ওকে জোস। তাহলে আমাদের নতুন আরো দুইটা কনসেপ্ট ক্লিয়ার। একটা হলো কৌণিক ভরবেগ আর কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, আর একটা হলো রোড ব্যাংকিং। ঠিক আছে? আর দুইটা জিনিস বাকি আছে, তাহলে চ্যাপ্টার শেষ। টর্ক এবং রকেট। যদি পসিবল হয় নেক্সট ক্লাসে এটা একসাথে কভার করব, আর যদি পসিবল না হয় আলাদা আলাদা ক্লাসে কভার করব। ঠিক আছে? তাহলে আজকের মতো ক্লাস আর না বাড়াই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। জিনিসগুলো পড়ে ফেলো। ঠিক আছে? তাড়াতাড়ি। ভেরি গুড। টাটা।